আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির পেজে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কি না। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কি না আমরা একটু কমেন্টে জানাই। আর এই মুহূর্তে আমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছি আমরা একটু কমেন্টে জানালে আমাদের বাকি যারা অডিয়েন্স আছে এরা হচ্ছে আপনার নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই জন্য আমরা একটু কমেন্টে জানাই আমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছি, প্রতিষ্ঠানের নাম অথবা জেলার নাম, উপজেলার নাম আপনি লিখতে পারেন। আচ্ছা, আমরা একটু দ্রুত কমেন্ট করি তাহলে আরও বেশি অডিয়েন্স জানতে পারবে। আর যেহেতু আজকের ক্লাসটি মানচিত্র সম্পর্কিত, আমরা ক্লাসটি যদি শেয়ার দিয়ে রাখি তাহলে খুবই ভালো হয়। কারণ হলো মানচিত্রের ক্লাসগুলো হচ্ছে আপনার এটা আপনার যে কোনো সময় ক্লাসটি মানচিত্র সম্পর্কিত, আমরা ক্লাসটি যদি শেয়ার দিয়ে রাখি। আচ্ছা, শেয়ার দিলে হচ্ছে আপনার যে কোনো মুহূর্তে আপনার যখন ক্লাসটা লাগবে আপনি টেনে টেনে দেখতে পারবেন। আর অনেকে প্রশ্ন করেন যে আন্তর্জাতিক বিষয়বলি বা ভূগোল বিষয়বলি অথবা বাংলাদেশ বিষয়বলি আপনি যেটি বলেন না কেন, যে আমরা এটা আসলে কোথা থেকে শুরু করব, এই ধরনের একটা ইয়া থাকে। তো যারা এই বিষয়ে আমার কাছে জানতে চাবেন তারা আমি অবশ্যই বলবো যে আপনি আন্তর্জাতিক বলেন আর বাংলাদেশ বলেন আর ভূগোল বলেন, আপনি যেটাই শুরু করেন না কেন আপনার অবশ্যই শুরু করা উচিত একেবারে বেসিক থেকে। আর বেসিক মানে হলো মানচিত্র। এই মানচিত্র বিষয়ে যদি ভালো জ্ঞান থাকে আপনার, তাহলে কিন্তু বিসিএসে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসে যেগুলো হচ্ছে আপনার হয়তো পড়া নেই, কিন্তু আমরা এগুলো অ্যান্সার করতে পারবো। সো এজন্য আমাদের শুরু করা উচিত মানচিত্র থেকে। এখন মানচিত্র ছাড়া যে সাধারণ জ্ঞান সেটা আসলে কেমন দেখেন, যদি আমরা যদি বলি যে একটা গল্প আছে, গল্পটা হলো এক জন্ম অন্ধ। ধরেন এক ব্যক্তি জন্ম অন্ধ, এখন তার কাছে সে কিন্তু সাদা কেমন শুধু সাদা সে গল্প জানে, কালো কেমন সে কিন্তু কালো কখনো দেখে নাই, হ্যাঁ নীল কেমন সবুজ কেমন এগুলো কিন্তু একদম জন্ম অন্ধ দেখে নাই। শুধুমাত্র সে বলতে পারে, আদৌ কিন্তু তার মনের ভিতরে কিন্তু সেই ইয়াটা কিন্তু আঁকা নেই। কেন আঁকা নেই বলুন তো? কারণ তার কিন্তু অভিজ্ঞতা নেই। সো মানচিত্র ছাড়া আমাদের পড়াটা হচ্ছে অনেকটা এই অন্ধের মতো করে, মানে আপনি শুধু মুখস্থ করবেন কিন্তু আসলে আপনি ওই জায়গাটা আপনি কখনো রিচ করতে পারবেন না। তাহলে মানচিত্র বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন, সেই অন্ধ ব্যক্তিকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে এক অন্ধ ব্যক্তিকে বলা হলো যে বক, আমি একটা বক মারছি। তো অন্ধ ব্যক্তি তো বক কখনো দেখে নাই, হ্যাঁ, তো বক দেখে নাই। তো তাকে বলা হলো, সে আবার প্রশ্ন করলো, পাল্টা প্রশ্ন, যে বক দেখতে কেমন। এখন তাকে এক ব্যক্তি বললো যে বক দেখতে হলো সাদা। ওকে, এখন বক দেখতে সাদা বলে সাদা কেমন, হ্যাঁ কেমন সাদা, হ্যাঁ। তখন সে বলল যে বক দেখতে হলো কাস্তের মতো। কাস্তে তো বুঝতে পারছেন, যেটা দিয়ে হচ্ছে আপনার ধান কাটা হয়, তাই না? কাস্তেটা এরকম বাঁকা না, বকেও দেখবেন যে আপনার একটা এরকম বাঁকা। তো সে তখন বলল যে তাহলে কাস্তে কেমন। তখন তাকে কি করা হলো, একটা মানে কাস্তে হাতে দেওয়া হলো। ওকে, তখন সে কাস্তেটা হাতে নিয়ে, মানে হাতের এক প্রকার ধরে সে বলল যে তাহলে সাদা এরকম নাকি, তাহলে সাদা কিন্তু কাস্তের মতো। ব্যাপারটা আপনার বুঝতে পারছেন কি না? অর্থাৎ সাদাটা কেমন, কাস্তের মতো করে। তাহলে কোথায় কাস্তে আর কোথায় সাদা মিলল? ওই যে বক থেকে সে উদাহরণটা শিখছে। সো মানচিত্র ছাড়া আমাদের পড়ালেখাটাও অনেকটা এই অন্ধের মতো করে, অর্থাৎ যে জন্ম অন্ধ তার মতো করে আমরা যদি মুখস্থ করে যাই কিন্তু কখনোই কিন্তু আপনার এই বিষয়গুলো মুখস্থ হবে না। তো এজন্য আমরা যেখান থেকে শুরু করি না কেন, বাংলাদেশ বলেন, আন্তর্জাতিক বলেন, ভূগোল বলেন, এই তিনটা বিষয় শুরু করলে আমি অবশ্যই তাকে বলবো আপনি মানচিত্র দেখে আগে পড়া শুরু করেন। যদি আপনার মনের ভিতরে মানচিত্রটা একেবারে আঁকা থাকে তাহলে কিন্তু আমাদের যে কোনো বিষয় ধরেন পরীক্ষায় আসে নাই, বাট তারপরেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। যেমন এবছর বা গত 2-1 বছর যে প্রশ্নগুলো আসতেছে আপনার একটু খেয়াল করে দেখবেন, বেশিরভাগ প্রশ্নই কিন্তু আপনার আমাদের প্রচলিত বইগুলো থাকে না, বাট এগুলো আমাকে কমন সেন্স প্রয়োগ করে শুধু অ্যান্সার করতে হয়। সো এই ধরনের কমন সেন্স যখন প্রয়োগ করে অ্যান্সার করতে হবে তখন কিন্তু আপনাকে মানচিত্র বিষয়ে জ্ঞান থাকা খুবই জরুরি। এবং এগুলো আসলে আপনার যদি মানচিত্র বিষয়ে ভালো জ্ঞান থাকে আপনাকে এগুলো খুব বেশি পোহাতে হবে না। যেমন দেখেন যে
যখন আপনার এই যে 41তম বিসিএস এ প্রশ্ন আসছিল যে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ নয় কোনটি। হ্যাঁ, এখানে দেখেন আমরা সবাই পড়ছি বাল্টিক সাগরের তীরবর্তী দেশ কোনগুলো, সেগুলো আমরা সংক্ষেপে বলি এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। কিন্তু দেখেন এখানে কিন্তু এই তিনটা দেশ ছিল না। হ্যাঁ, অপশনে ছিল হচ্ছে পোল্যান্ড, তারপর হচ্ছে আপনার সুইডেন। এখন আমরা জানি যে পোল্যান্ড, সুইডেন এরাও কিন্তু আপনার এই বাল্টিক সাগরের তীরবর্তী দেশ। হ্যাঁ, আর এখানে 9 কোনটি, তাহলে 9 বলতে আপনার অ্যান্সার ছিল হচ্ছে অস্ট্রিয়া। তাহলে আমরা জানি যে অস্ট্রিয়া হচ্ছে একটি আন্তঃমহাদেশীয় অস্ট্রিয়া হলো একটি ল্যান্ডলক কান্ট্রি, যার চারপাশে কী আছে, যার চারপাশেই হচ্ছে দেশ দ্বারা আবৃত, কোনো সমুদ্র নেই। সো আমরা বুঝতেই পারছি এর তীরবর্তী কোনো সমুদ্র হওয়ার কথা না। সো আমি যদি বুঝতে পারি যে কোনগুলো ল্যান্ডলক কান্ট্রি, তাহলে সমুদ্র আছে কি না, হ্যাঁ, এগুলো কিন্তু আমাকে মানে আমি এমনিতেই বুঝতে পারি যে এটা হবে না। আর বাকি তিনটা হোক না হোক আমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবো। ওকে, যেমন এবছর প্রশ্ন আসছিল নড়িয়া থেকে যে বাংলাদেশের সবথেকে নদী ভাঙন প্রবণ এলাকা নিচের কোনটি। হ্যাঁ, আমরা জানি যে শরীয়তপুরে যখন আমরা দেখি, বিশেষ করে আপনারা দেখবেন যে আমরা যখন খবর টবর দেখি, যখন হচ্ছে বর্ষাকাল হয় বা আপনার ভাদ্র মাসটা, তখন হচ্ছে প্রচুর নদী ভাঙন হয় আমাদের অঞ্চলে। এবং সেই নদী ভাঙনগুলো কিন্তু আপনার বেশি হয় যে অঞ্চলটা, সেটা হচ্ছে আপনার এই শরীয়তপুর, মানিকগঞ্জ, অর্থাৎ পদ্মা, যমুনা, হ্যাঁ, মেঘনা তীরবর্তী অঞ্চলগুলো হচ্ছে আপনার বেশি নদী ভাঙন হয়। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রচলিত বইয়ে থাকে না, কিন্তু আমাকে কমন সেন্স প্রয়োগ করে অ্যান্সার করতে হয়। আর বিসিএস পরীক্ষা অথবা যে কোনো ভালো প্রথম শ্রেণীর পরীক্ষাগুলো আপনার এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে যেই বিষয়টি আপনি অন্যরা জানেন না কিন্তু আপনি জানেন। হ্যাঁ, এই যে লক্ষণ সেন নাকি কেশব সেন, এটা যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি এগিয়ে গেলেন। কারণ আপনি যখন 1.5 মার্কস এগিয়ে যান তখন আপনার বন্ধু কিন্তু 3 মার্কস পিছিয়ে যায় একটা প্রশ্নের জন্য। কেন পিছিয়ে যায়? কারণ যেহেতু এখানে একেবারে আমাদের বিসিএসটা একটা অন কাইন্ড অফ সাপ লুডুর খেলা। ওকে, এখানে আপনি যদি বেশি দেখাতে যান তাহলে আপনি একেবারে ওই সেই সাপ লুডু আছে না, যেটা একেবারে মাথায় থেকে একদম লেজে চলে আসবো আমরা। ঠিক আছে, এটা হলো বিসিএস। মানে হচ্ছে আপনি মাত্র 10টা ভুলের কারণে আপনাকে যেই নাম্বারটা আপনার মাইনাস হবে, সেই মাইনাসে কিন্তু আমাকে একেবারে পিছিয়ে ফেলে দিতে পারে। সুতরাং আমাদের খুবই সাবধানে এগুলো অ্যান্সার করতে হবে। এবং আমরা দেখব যে এখান থেকে আসলে কী ধরনের প্রশ্ন আসে, মানচিত্র আপনার কেন বোঝা দরকার, অথবা বৈশ্বিক প্রেক্ষাপট। আমার আজকের বিষয় কিন্তু পৃথিবী, মানে আন্তর্জাতিক এবং ভূগোল, তারপরে আমি বাংলাদেশকে নিয়ে আসছি। এই বাংলাদেশটা এখানে এসে আমাদের প্রচুর ভেজাল, আমাদের কাছে অনেক সোজা মনে হয় কারণ আপনি সহজ করে শিখছেন, কিন্তু প্রশ্নটা ঠিক অত সহজভাবে আসে না, একটু কঠিন করে আসে। তো আজকে শুরু করার আগে আমি কয়েকটা প্রশ্ন থ্রো করবো আপনাদের, আমরা একটু অ্যান্সার দেই, দেখি আমাদের কমন সেন্সটা কি বলে। কিছু প্রশ্ন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা অ্যান্সার লিখবেন, সেটা হচ্ছে কমেন্টে। আচ্ছা, প্রথম প্রশ্ন। আচ্ছা, এই মুহূর্তে আপনারা একটু অবশ্যই লাইক দিবেন যারা আছেন না কেন, আমরা অবশ্যই ক্লাসটা দেখব, যেহেতু আমরা ফ্রি ক্লাসটি করতেছি তাহলে অবশ্যই আমরা লাইক দিব, শেয়ার দিব, এগুলো যেন আমরা কার্পণ্য না করি। ওকে, তাহলে ক্লাসটি আমরা লাইক দেই, আর সবার টাইমলাইনে একটু আমরা শেয়ার দিয়ে রাখি, আর কে কোথা থেকে যুক্ত হচ্ছি এটাও আমরা লিখতে পারি। অথবা আমি যখন কথাগুলো বলবো আপনারা একটু রেসপন্স করবেন, এই রেসপন্সটা অনেক বেশি জরুরি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমার প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? আবারও বলি, আপনারা কমেন্টে লেখেন, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? দেখি আমাদের কমন সেন্স কী বলে আর আমরা কতটুকু প্রস্তুত। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? আমি জানি যে এই প্রশ্ন অনেক সোজা এবং আপনারা বেশিরভাগ এই প্রশ্নটি অ্যান্সার পারবেন। একটু বলুন তো বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? আচ্ছা, নাজনীন পাখি উনি বলছেন চাকমা। আচ্ছা, দেখি আমরা অ্যান্সার করতে থাকি। বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কী? আচ্ছা, নাসির উদ্দিন ইনি লিখছেন চাকমা। আচ্ছা, নাসির উদ্দিন চাকমা। আচ্ছা, আপনারা একটু লেখেন, আমরা দেখি বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কী। দেখেন প্রশ্ন অনেক সোজা, কিন্তু আমি জানি যে এই প্রশ্নটা করলে আমাদের 90% স্টুডেন্ট ভুল অ্যান্সার দিবেন। কেন ভুল অ্যান্সার দিবেন? কারণ হচ্ছে আমরা প্রশ্ন অনুধাবন করি না, অথবা আমরা প্রশ্ন ভালো করে বুঝি না, এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা। রিয়াজুল হাসান বলছে চাকমা, আজিজ আপন বলছে চাকমা, সাকিব আল হাসান রাজীব বলছে চাকমা, ফয়সাল চৌধুরী বলছে চাকমা। তার মানে চাকমা, সবাই চাকমা বলতেছে, তাই না? দেখেন সবাই চাকমা বলতেছে, তাহলে বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী চাকমা। ওকে,
এখন আমরা একটু প্রশ্নটা বিশ্লেষণ করি, দেখি কি হয়। আচ্ছা, আরও একটু অ্যান্সার নেই। বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? দ্রুত আমরা অনেক অ্যান্সার দেবো আজকে, মিনিমাম 1000 কমেন্ট চাই আমি। বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী চাকমা বলছেন, দেখি বাকিরা কি বলে। আচ্ছা, সপ্তক উনি বলছেন বাঙালি। জয়ন্ত খানম চাকমা। আশরাফুল ইসলাম বলছে চাকমা। আচ্ছা, তাহলে আমার নেক্সট প্রশ্ন হলো বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? প্রশ্ন নম্বর 2, বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? এই অ্যান্সারটা কী হবে তাহলে? এবার একটু আপনার অ্যান্সার দিই। তাহলে আপনারা যেহেতু বলছেন বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী চাকমা, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কি? আচ্ছা, এবারও বলতেছে চাকমা। আচ্ছা, দেখেন, তাহলে বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠীও চাকমা আর বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীও চাকমা, এটা কোনো কথা হলো ভাই, বলেন তো? দেখেন, আচ্ছা আমি একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হলো, নৃ মানে হচ্ছে মানুষ, নৃ শব্দের অর্থ কি? মানুষ। আর বাংলাদেশের প্রধান মানুষ্য গোষ্ঠী কোনটি হবে? অবশ্যই বাঙালি। তাহলে বাংলাদেশে কারা সংখ্যাগরিষ্ঠ? আমরা জানি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী হচ্ছে বাঙালি, প্রায় 98% প্লাস হবে, 99%-এর কাছাকাছি হবে হচ্ছে আপনার বাঙালি। তাহলে বাংলাদেশের প্রধান জাতিগোষ্ঠী অথবা নৃগোষ্ঠী একই কথা। তাহলে বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী অ্যান্সার কি হবে? অবশ্যই বাঙালি হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে বলি তাহলে চাকমা কি? হ্যাঁ, চাকমা হলো বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। তাহলে দেখেন, আমরা প্রশ্ন অনেক সোজা, আমরা চোখ বুঝে আনসার দিয়ে আসবো। কি চোখ বুঝে আনসার দিয়ে আসবো? সবাই হচ্ছে আপনার চাকমা, কিন্তু আসলে কিন্তু অ্যান্সার হবে কি? বাঙালি। ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা ভুল করে থাকি। আর এই যে ভুলটা, এই ভুলটা কিন্তু আপনার দোষ না। আসলে আমরা আপনাদেরকে বোঝাতে পারি নাই, এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, শারমিন যেমন বলছে নৃগোষ্ঠী বাঙালি আর ক্ষুদ্র নৃগোষ্ঠী তখন হচ্ছে চাকমা। যাক, এটা সঠিক। আমার নেক্সট প্রশ্ন হলো, বলেন তো বাংলাদেশে মোট কয়জন এভারেস্ট বিজয়ী আছে? বলেন তো বাংলাদেশে মোট এভারেস্ট বিজয়ী কয়জন, অথবা এভারেস্ট বিজয়ী বাঙালি কয়জন? আচ্ছা, এভারেস্ট বিজয়ী বাঙালি কয়জন? আচ্ছা, এভারেস্ট বিজয়ী বাঙালি মোট কয়জন বলেন তো? এভারেস্ট বিজয়ী বাঙালি মোট কয়জন? আচ্ছা, আমি অপশন দিই, 4 জন, 5 জন, 6 জন, বলেন এভারেস্ট বিজয়ী বাঙালি মোট কয়জন? আচ্ছা, আমরা এখনই ক্লাসে যাব। আচ্ছা, বেশিরভাগ অ্যান্সার দিচ্ছেন 4 জন, 4 জন, 4 জন, একজন বলছে, একজনও বলছে। আচ্ছা, 4 জন। ফারুক সিদ্দিকী বলছে 4 জন। আসলে কি 4 জন? আচ্ছা, দেখেন, একটু বলে রাখা দরকার যে বাংলাদেশে এভারেস্ট বিজয়ী বাঙালি কিন্তু আপনার 5 জন। সেই 5 জন কে? সেই 5 জন হলো মুসা ইব্রাহিম, তারপরে হচ্ছে আমি বলি এখানে পুরুষ 3 জন, মহিলা 2 জন। ঠিক আছে? সেই পুরুষ 3 জন নিয়ে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে 1 নম্বরে অবশ্যই মুসা ইব্রাহিম, তারপরে আছে আপনার এম এ মুহিত, আর 3 নম্বরে যিনি আছেন তিনি হলেন সজল খালেদ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার মহিলা 2 জন, সেটা হচ্ছে অসফিয়া নাজরিন, আরেকজন হচ্ছে আপনার নিশাদ মজুমদার। তাহলে মোট 4 জন, এই 3 জন আর 2 জন, 5 জন। ওকে, তাহলে এখানে আপনার মিস্টেকটা কোথায় হয়? সজল খালেদে। আচ্ছা, আমরা জানি যে সজল খালেদ কিন্তু এভারেস্ট বিজয় করার পরে ফেরার পথে মৃত্যুবরণ করেন। তার মানে হচ্ছে কেউ যদি ফেরার পথে মৃত্যুবরণ করে, সে কিন্তু জয় করছে, জয় করার পরে এসে সে মৃত্যুবরণ করছে। সো এই ধরনের বিষয়গুলা যেন আমরা ভুল না করি। ঠিক আছে? আচ্ছা, যাক, আমরা এখন ক্লাসে যাব আজকে। যেহেতু মানচিত্র বিষয়ক ক্লাস, আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটি তুলে ধরবো। এখন এখানে এই ক্লাসটি হয়তো অনেকে করে থাকবেন আমার, বাট তারপরে আমি এখান থেকে শুরু করব। যেহেতু বিদ্যাবাড়ির পেজে আমি নতুন, সেহেতু এখানে অবশ্যই মানচিত্র থেকে আমি শুরু করতে চাই। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আপনারা দেখতে পাচ্ছেন এটা পৃথিবী। এটা হলো কি? পৃথিবী। আজকে আমরা পৃথিবী পরিচিতি দেখব। পৃথিবীর একেবারে মৌলিক যে পরিচিতি, সেখান থেকে আমরা আজকে শুরু করব। আচ্ছা, দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী একটা গোলাকার বস্তুর ন্যায়, তাই না? গোলাকার বস্তুর ন্যায়, অনেকটা ফুটবলের মতো যদি বলি তাহলে ভুল হবে না। যদি আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আমার হাতে থাকা এই গোলকটি দেখেন, তাহলে বুঝতে পারবেন এটি হলো একটা
পৃথিবী, ঠিক পৃথিবীটা এরকম, এটাকে বলা হয় ত্রিমাত্রিক পৃথিবী। আসলে পৃথিবীটা ত্রিমাত্রিক, কিন্তু আমরা যখন এইভাবে দেখি, অর্থাৎ এটাকে বলা হয় দ্বিমাত্রিক, 2D আকারে দেখি, তখন হচ্ছে আমার এভাবে দেখাতে হয়। কিন্তু পৃথিবীর আকারটা আসলে কিন্তু এরকম না। পৃথিবী একটা গোলাকার বস্তু এবং পৃথিবী এভাবে ঠিক ঘুরতে থাকে তার নিজ কক্ষপথে। ওকে, এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আর পৃথিবী যখন তার নিজ কক্ষপথে একবার ঘুরে আসে ঠিক একই জায়গায়, ধরুন এই যে বাংলাদেশ, ঠিক বাংলাদেশেরটা যদি ঘুরে আবার সেই একই অবস্থানে আসে, তাহলে এটাকে আমরা বলি 24 ঘন্টা বা একদিন। এখন পৃথিবীটা আমাকে বোঝার দরকার কেন? কারণ হচ্ছে আমি যখন বহির্বিশ্বে যাব, আমি যখন বিমানে থাকব, আমি যখন জাহাজে থাকব, তখন কিন্তু আমাকে বুঝতে হবে। সো এটুকু যদি না বুঝি যে আমি কোথায় আসি, তাহলে এটা কেমনে চলবে বলেন? সো এই কারণে আমরা পৃথিবীটা একটু প্রথমভাবে দেখি। আচ্ছা, তাহলে পৃথিবীটা কত ডিগ্রি কোণ? আমার প্রশ্ন হলো, পৃথিবী একটি কত ডিগ্রি কোণ? যে কোনো গোলাকার বস্তু একটি কোণ, তাহলে পৃথিবীটা টোটালি কত ডিগ্রি বলেন তো, একটু অ্যান্সার দেন। পৃথিবী কত ডিগ্রি কোণ? পৃথিবী কত ডিগ্রি কোণ? আচ্ছা, পৃথিবী কত ডিগ্রি কোণ? পৃথিবী একটি কত ডিগ্রি কোণ? আমরা অ্যান্সার দিই একটু। আচ্ছা, পৃথিবী কত ডিগ্রি কোণ? আচ্ছা, সজীব রায়হান বলছে 360 ডিগ্রি, শারমিন জামান বলছে 360 ডিগ্রি, সারিয়া শিমু বলছে 360 ডিগ্রি। হ্যাঁ, সবাই 360 ডিগ্রি বলছে। এখানে এসে আমরা বেশ একমত। তার মানে পৃথিবী হলো একটি 360 ডিগ্রি কোণ। তাহলে পৃথিবী কত ডিগ্রি? একটি 360 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখন দেখেন, যে কোনো 360 ডিগ্রিকে যদি আমি একেবারে মাঝ বরাবর ভাগ করি, তাহলে এই মাঝ বরাবর ভাগ করলে এটার দুই ভাগকে, এই গোলাকার বস্তুকে আমি যদি দুই ভাগে করি, তাহলে এই গোলের অর্ধেককে আমরা কি বলতে পারি? গোলার্ধ বলতে পারি। কি বলতে পারি? গোলের অর্ধেক, অর্থাৎ গোলার্ধ। এই যে পৃথিবীটাকে এবার আমি ভাগ করলাম মাঝ বরাবর। মাঝ বরাবর ভাগ করলে পৃথিবীর মাঝ বরাবর যে রেখা, সেই রেখার নাম কি বলেন তো? পৃথিবীর একেবারে কেন্দ্র দিয়ে পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা অতিক্রম করছে, এই রেখার নাম হলো ইকুয়েডর। কি বলেন তো? ইকুয়েটর বলে, ইকুয়েটর। ওকে, ইকুয়েটর, অথবা এটাকে বলা হয় নিরক্ষ রেখা, অথবা এটাকে বলা হয় বিষুব রেখা। তাহলে আমরা ইকুয়েটর রেখা, নিরক্ষরেখা অথবা বিষুব রেখা পৃথিবীটাকে সমান দুই ভাগে ভাগ করলো। এই সমান দুই ভাগে ভাগ করলে এর উত্তর ভাগকে বলা হয় উত্তর গোলার্ধ। এটাকে বলা হয় কি? উত্তর গোলার্ধ। আর দক্ষিণ ভাগকে বলা হবে দক্ষিণ গোলার্ধ। ওকে, এটুকু আমরা ক্লিয়ার। তাহলে পৃথিবীটাকে যে দুভাগে ভাগ করলো নিরক্ষরেখা, এই উপরের ভাগটাকে বলা হবে উত্তর গোলার্ধ আর নিচের ভাগটাকে বলা হবে দক্ষিণ গোলার্ধ। এখন প্রশ্ন হলো, কোন গোলার্ধে, মানে কোন গোলার্ধের কি বৈশিষ্ট্য, এটা আমরা একটু দেখি। দেখেন, উত্তর গোলার্ধের বৈশিষ্ট্য হলো এই গোলার্ধে স্বাধীন দেশ বেশি। কি বেশি? তাহলে দেশ বেশি। তার মানে এখানে স্থলভাগ বেশি। কি বেশি? স্থলভাগ বেশি। আর যেহেতু দেশ বেশি, স্থল বেশি, সেহেতু লোক সংখ্যা বেশি। কি বেশি? লোক সংখ্যা বেশি। তাহলে আমি উত্তর গোলার্ধের বৈশিষ্ট্য পেয়ে গেলাম কয়েকটা। উত্তর গোলার্ধে দেশ বেশি, স্থলভাগ বেশি, লোক সংখ্যা বেশি। তার মানে যেহেতু দেশ বেশি অথবা স্থলভাগ বেশি, তার মানে এখানে আরেকটা জিনিস কম আছে। সে কমটা কি বলুন তো? কম হলো জলভাগ কম, তাই না? জলভাগ কম, যেহেতু স্থল বেশি সেহেতু জলভাগ কী হবে? এখানে কম হবে। ওকে, এর একটা বিষয়। আর দক্ষিণ গোলার্ধে বিপরীতটা হবে, যেহেতু স্থলভাগ দেশ এখানে কম, তাহলে দক্ষিণ গোলার্ধে কী হবে?
দেশ কম, তার মানে স্থলভাগ কি, স্থলভাগ কম, স্থলভাগ কম। আর যেহেতু স্থলভাগ কম সেহেতু কি লোক সংখ্যা কম, লোক কম, দেখছেন। ওকে, তাহলে এখানে বেশি আছে কি, এখানে বেশি হচ্ছে জলভাগ। তাহলে দক্ষিণে হচ্ছে কি জলভাগ বেশি। তাহলে আমরা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আরও একটা গ্যাপ মানে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা দেখেন যে উত্তর এবং দক্ষিণের ব্যবধান নামে একটা টার্মস আছে হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়গুলিতে, এটাকে বলা হয় নর্থ সাউথ গ্যাপ। ঠিক আছে, নর্থ সাউথ গ্যাপ বলা হয় কোনটাকে, উত্তর এবং দক্ষিণের ব্যবধান। এটা একটা টার্ম, আপনার যদি লিখিত অথবা আপনার প্রিলিমিনারি উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয়েছে নর্থ সাউথ গ্যাপ। এখন নর্থ সাউথ গ্যাপটা কি, দেখেন যেহেতু বলছি আমি যে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলা এখানে দেশ বেশি, এবং শুধুমাত্র দেশ বেশি না, এই উত্তর গোলার্ধে হলো আপনার এখানে ধনী এবং সমৃদ্ধ দেশের সংখ্যা বেশি। বিশেষ করে দেখেন যে এইদিকে ইউরোপ, এইদিকে উত্তর আমেরিকা, এইদিকে হচ্ছে এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, মোটামুটি জাপান, চায়না অথবা কোরিয়া, তাইওয়ান অথবা ইউরোপের যে কোনো দেশই মানে তো ধনী, আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশগুলো খুবই সমৃদ্ধ। সো উত্তর গোলার্ধের দেশগুলা অপেক্ষাকৃত হচ্ছে আপনার সব দিক থেকে হচ্ছে উন্নত। সেটা হচ্ছে আপনি যে জ্ঞান বিজ্ঞানে বলেন, আবিষ্কারে বলেন, অর্থনীতিতে বলেন, সকল দিক থেকে হচ্ছে আপনার এগিয়ে। ঠিক যদি বিপরীত দিকে যাই আমরা দক্ষিণ দিকে, যেমন দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকার দেশগুলা অথবা আপনার আফ্রিকান দেশগুলা অথবা এশিয়ার যে দক্ষিণ অংশের কিছু দেশগুলা, এগুলো কিন্তু আপনার এই উত্তরের দেশগুলো থেকে আপনার অনেক দিক থেকে পিছিয়ে। এই যে আপনার উত্তরের দেশগুলো থেকে দক্ষিণের দেশগুলো পিছিয়ে, এই পিছিয়ে থাকাকে বলা হয় হচ্ছে আপনার নর্থ, এই টার্মটাকে বলা হয় ইংরেজিতে নর্থ সাউথ গ্যাপ। ওকে, অর্থাৎ উত্তর দক্ষিণের ব্যবধান বলা হয় এটাকে। ঠিক আছে, অনেকটা এভাবেই হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য যে ভাবধারাটা এটা চলে আসছে। ঠিক আছে, যদিও প্রাচ্য পাশ্চাত্য বিষয়টা আরেকটু ভিন্ন, বাট তারপরেও অনেকটা এই দিক থেকে, বিশেষ করে আপনার এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদ দিলে বাকি সবগুলো দেশই বেশিরভাগ হচ্ছে আপনার এটাকে বলা হয় প্রাচ্যের দেশ বলা হয়। ওকে, কি বলা হয় এটাকে, প্রাচ্যের দেশ বলা হয়। যা হোক, এই ব্যবধানটাও আমার জানা দরকার। তাহলে আমরা এখন যদি বলি বাংলাদেশ কোন দিকে, ঠিক আছে, বাংলাদেশ কি উত্তরে নাকি দক্ষিণে, প্রশ্ন আপনাদের কাছে। তাহলে বাংলাদেশ কোন দিকে পড়ছে, উত্তর গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে, আপনারা একটু কমেন্ট করলে ভালো হয়। মানচিত্রটা আপনারা একেবারে নিজের মনের ভিতরে এঁকে রাখবেন, অন্তত যেন যে কোনো একটা দেশের পাশে কোন দেশটা হতে পারে, এটা যেন আপনি অন্তত একজাস্ট একটু চোখটা বুঝলে আপনি জানতে পারবেন বা আপনি বুঝতে পারবেন। যেমন এবছর প্রশ্ন আসছিল দক্ষিণ চীন সাগর সম্পর্কে, যে দক্ষিণ চীন সাগর হতে বিরোধ নেই কোন দেশটির, সেটা ছিল হচ্ছে অ্যান্সার আপনার এটা অ্যান্সার ছিল এবছর হচ্ছে এটা বলে কম্বোডিয়ার। আচ্ছা, আমরা জানি কম্বোডিয়া একটা ল্যান্ডলক কান্ট্রি। কম্বোডিয়া ল্যান্ডলক কান্ট্রি কি, আচ্ছা যাও, কম্বোডিয়ার পাশে কিন্তু ওরকম কোনো বড় সমুদ্র নেই, যেটা হচ্ছে থাইল্যান্ড অথবা ভিয়েতনাম ওদের পাশে আছে। তাহলে এখানে কিন্তু আমি কমন সেন্স প্রয়োগ করেই অ্যান্সার করতে পারি শুধুমাত্র। এখানে যে দক্ষিণ চীন সাগর হতে বিরোধ আছে কি নেই এটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট যদি এই ভূগোলটা ভালো করে জানি আমি কিন্তু অ্যান্সার করতে পারবো। সো প্রশ্ন ছিল যে আমরা কোন গোলার্ধে, আমরা মানে বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা দেখুন, তাহলে এই যে উত্তর গোলার্ধের মান কিন্তু আপনার 180 ডিগ্রি, দক্ষিণ গোলার্ধের মানও হবে কত, 180 ডিগ্রি। এখন প্রশ্ন হলো বাংলাদেশ কোন গোলার্ধে পড়ছে, অথবা বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে। আমরা একটু আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করব, কারণ হলো খুব বেশি র্যাপিড নিলে আপনারা অনেকে রিস্ক করতে পারেন না, এই জন্য আমরা একটু আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করব। তাহলে বাংলাদেশ কোন গোলার্ধে পড়ছে, এটি হলো আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, অনেকে বলছে উত্তর গোলার্ধে, উত্তর, হ্যাঁ সবাই উত্তর বলতেছে, যাক থ্যাংক ইউ। আচ্ছা, উত্তর গোলার্ধে সবাই উত্তর, তবে একজন বলছে সাউথ, না সাউথ না, আসলে আমরা উত্তর গোলার্ধে। এটা দেখার জন্য আমাকে একটু উপরের দিকে যেতে হবে। তাহলে আমরা দেখি বাংলাদেশ কোথায় অবস্থিত। বাংলাদেশের অবস্থানটা আমরা দেখব। দেখেন, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি, কত ডিগ্রি, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে গেলে মূলত আমাদের অবস্থান। ঠিক আছে, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি
উত্তরে গেলে হলো আমরা বাংলাদেশকে পাবো। 23.5 ডিগ্রি উত্তর, আর ঠিক আমি বিপরীত দিকে 23.5 ডিগ্রি দক্ষিণে একটা রেখা এঁকে দেই, তাহলে আমাদের এখান থেকে দুইটা বিষয় আমরা পেয়ে যাব। দেখেন, নিরক্ষরেখা থেকে উত্তরে যে রেখা, উত্তরে একটু বলে রাখা দরকার, ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে সূর্য কোণ বরাবর কিরণ দেয়। হ্যাঁ, সূর্য সবসময় কিরণ দেবে হচ্ছে এই 0 ডিগ্রি বরাবর, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর সূর্য সবসময় লম্বিভাবে কিরণ দেয়। ওকে, যেহেতু নিরক্ষরেখা বরাবর সূর্য সারা বছর কিরণ দেয়, সুতরাং এই অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আপনার একই রকমের, মানে এইখানেও যেরকম বৈশিষ্ট্য থাকবে ঠিক এখানে এসে ঠিক একই রকম বৈশিষ্ট্য দেখা যায়। এই রেখাগুলো অথবা এই রেখার তীরবর্তী মানে নিচের দেশগুলো আপনার যে ভৌগোলিক বৈশিষ্ট্য অথবা আবহাওয়াগত বৈশিষ্ট্যগুলো সবসময় প্রায় একই রকম থাকে। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই রেখাগুলো এই কারণে বেশি গুরুত্বপূর্ণ। এখন যেহেতু নিরক্ষরেখা বরাবর সূর্য সরাসরি কিরণ দেয়, সেহেতু এই নিরক্ষীয় অঞ্চলে আপনার কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো এখানে ঋতুর বৈচিত্র্য নেই, অর্থাৎ সারা বছর একই ঋতু দেখা যায়, সেটা হলো বসন্তকাল। সেটা কী কাল? সেটা হচ্ছে আপনার বসন্তকাল। তারপর নিরক্ষরেখার ঋতুর বৈচিত্র্য নেই, এখানে একটাই ঋতু, সেটা হলো আপনার সারা বছর বসন্তকাল। সারা বছর মানে চিরদিন বসন্তকাল। সেটা কীভাবে একটু দেখি আমরা। দেখেন, নিরক্ষরেখায় অবস্থিত দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে, সেই দেশের নাম হলো নিরক্ষরেখার নাম অনুসারে, দেশের নাম হলো নিরক্ষরেখার নাম অনুসারে, দেশের নাম ইকুয়েডর। দেশের নাম কি? দেখেন, ইকুয়েটর, এটাকে স্প্যানিশ উচ্চারণকে বলা হয় ইকুয়েটর, ইকুয়েটর। ওকে, ইকুয়েডর বলা হয়, ইকুয়েডর। আমরা ইংলিশে বলি টর, এটা বলে ডর। ওকে, এই ইকুয়েডর দেশকে বলা হয় চির বসন্তের দেশ, এবং ইকুয়েডর এই দেশটার রাজধানীর নাম হলো কুইটো অথবা কিটো। এই কুইটো শহর অথবা কিটো শহরকে বলা হয় চির বসন্তের নগরী। তার মানে এখানের ঋতুর বৈচিত্র্য নেই, একটাই ঋতু, সেটা হলো বসন্তকাল। এরকম ঋতু সব থেকে সুন্দর না? হ্যাঁ, এই নিরক্ষরেখায় তীরবর্তী দেশগুলো কারা কারা? দেখেন যে এই নিরক্ষরেখার তীরবর্তী দেশগুলো খুবই কম, কারণ এখানে হচ্ছে বেশিরভাগ পড়ছে সমুদ্র, এবং এখানে কিছু দ্বীপরাষ্ট্র, বেশিরভাগ হলো দ্বীপরাষ্ট্র। যেমন দেখেন যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তারপরে হচ্ছে আপনার চায়নার সাউথ দিকে আর কি, তারপরে হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, এই টাইপের দেশগুলো হচ্ছে আপনার, তারপরে শ্রীলঙ্কা, এদিকে আসলে ব্রাজিল, ইকুয়েডর, এবং দক্ষিণ আমেরিকার আরও কিছু দেশ হচ্ছে এই নিরক্ষরেখার পাশ দিয়ে গেছে। যদিও এখানে স্থলভাগ একেবারেই কম, এখানে জলভাগ বেশি পড়ছে, সমুদ্রে বেশি পড়ছে এই নিরক্ষরেখা। ওকে, এখন দেখেন, যেহেতু এখান থেকে যদি আমি একটু উত্তর দিকে যাই, উত্তর দিকে অর্থাৎ যেখানে বাংলাদেশ আছে, ওকে, আচ্ছা দেখেন, এই নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে গেলে, এখানে একটু আমরা বলতে ভুলে গেছি, উত্তর দক্ষিণ আমি কিভাবে বুঝবো? উত্তর দক্ষিণ আমি বুঝবো হলো, যে কোনো মানচিত্রের উপরের দিকটা সবসময় কী হবে? উত্তর হয়, আর মানচিত্রের নিচের দিকটা সবসময় কী হবে? দক্ষিণ হবে। ঠিক আছে, ডান দিকটা সবসময় কী হবে? পূর্ব হবে, আর বাম দিকটা সবসময় কী হয়? পশ্চিম হয়। এটা সবাই আমরা চিরন্তনভাবে জানি। সো নিরক্ষরেখা থেকে যদি উপরের দিকে যাই, সেটাকে বলা হবে উত্তর বলা হবে। তাহলে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে গেলে যেই রেখা, সেই রেখার নাম হলো কর্কট ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার। এটাকে কি বলা হবে? কি? ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার, অথবা বাংলায় বলা হয় কর্কট ক্রান্তি। ওকে, কর্কট ক্রান্তি রেখা। ওকে, এখন এখানে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ হচ্ছে ধরেন এটাই হলো বাংলাদেশ। তাহলে আমরা কোন গোলার্ধে পড়ছি? সেটা হচ্ছে আপনার উত্তর গোলার্ধে, এবং ট্রপিক অফ ক্যান্সারে পড়ছে বাংলাদেশ। আচ্ছা, এবার দেখেন যে দক্ষিণ দিকে গেলে, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে গেলে একই কথা, 23.5 ডিগ্রি দক্ষিণ। ওকে, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে গেলে যে রেখা, তার নাম হলো মকর ক্রান্তি।
রেখা অথবা ট্রপিক অফ ক্যাপ্রিকন। ওকে, ট্রপিক অফ ক্যাপ্রিকন অথবা মকর ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখার ঠিক বিপরীত দিকে যে রেখা, এটার নাম হলো মকর ক্রান্তি রেখা। এটুকু আমরা বুঝলাম। তাহলে এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি এই দুইটা অঞ্চলের যে বৈশিষ্ট্য প্রায় একই রকম থাকবে। দেখেন খেয়াল করে, সূর্য যেহেতু এদিক থেকে কিরণ দেয়, দেখেন তাহলে যদি বাংলাদেশে সূর্য আসে শীতকালে, খেয়াল করে দেখবেন যে আমাদের সূর্য কিন্তু একেবারে সোজা কিরণ দেয় না, একটু বাঁকা হয়ে কিরণ দেয়। দেখবেন যে সেটা হচ্ছে কী হবে, দক্ষিণ পূর্ব দিক থেকে। সেটা কী হবে, দক্ষিণ পূর্ব দিক থেকে আমাদের কিরণটা দেয়। এটা অনেকটা 35 অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখছেন এখানে সূর্যটা অনেকটা 35 অথবা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই সূর্যটা। সেটা খেয়াল করে দেখবেন যে আমাদের সূর্যটা একটু পূর্ব দক্ষিণ দিক থেকে কিরণ দিচ্ছে। এটা হলো আমাদের এই অঞ্চলের বৈশিষ্ট্য। এখন এখানে কি ঋতু বৈচিত্র্য আছে? নিরক্ষরেখা তো জানি যে আমরা নাতিশীতোষ্ণ অঞ্চল, কারণ এখানে আপনার শীতও না গরমও না। কিন্তু আমাদের উত্তরে কিন্তু শীত গরম আছে, তবে খুব বেশি না। মানে হচ্ছে সেটা কীভাবে দেখেন যে আমাদের এই কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা এসে এখানে এসে কিন্তু আবার ঋতুর বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ এখানে কিন্তু যেমন বাংলাদেশকে আমরা বলি ষড় ঋতুর দেশ। ষড় মানে কি? 6 ঋতুর দেশ। মানে এখানে হচ্ছে 6টা ঋতু, যদিও প্রধানত 3 ঋতু। মানে প্রধানত 3 ঋতু, কিন্তু আমরা আবেগে বলি 6 ঋতু। সেটা হচ্ছে কি, আমরা বলি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু আমাদের ঋতু প্রধানত 3টি। সেটা হচ্ছে আপনার মানে যেটা আমরা ফিল করতে পারি সেটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা আর একটা হলো শীত। এই 3টাকেই আমরা সবথেকে বেশি ফিল করতে পারি, এবং আমার মনে হয় যে আমাদের 3 ঋতু। ঠিক আছে, তার মানে এখানের বৈশিষ্ট্য কি, এখানে কিন্তু ঋতুর বৈচিত্র্য অবশ্যই আছে। সেটা কোথায়? এই টপিক অফ ক্যান্সারে অথবা মকরক্রান্তি রেখায়। এখানে এসে আপনার ঋতুর বৈচিত্র্য দেখা যায়। আচ্ছা, এটা হলো, হ্যাঁ, তাহলে আমরা এই অঞ্চলের বৈশিষ্ট্য হলো কি, এখানে হচ্ছে আপনার ঋতুর বৈচিত্র্য দেখা যায়, এবং এখানে সূর্য হালকা তির্যকভাবে, তির্যক মানে বাঁকা, এখানে সূর্য কি হালকা তির্যকভাবে কিরণ দেয়। এটা হলো আমাদের এই কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার বৈশিষ্ট্য। ওকে, এখন যদি আমি এখান থেকে আরও উত্তর দিকে যাই, আরও উত্তর দিকে মানে কি, পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধের দিক একেবারে লাস্ট প্রান্তের দিকে যাই, তাহলে কি হয়? তাহলে কিন্তু এখানে যে সূর্য একেবারেই বাঁকাভাবে কিরণ দেবে, একেবারে তির্যকভাবে, একেবারে হেলানোভাবে। ঠিক আছে, কারণ কি বলুন তো? কারণ হলো যেহেতু সূর্য এখান থেকে অনেক দূরে, সেহেতু এখানকার আলো আসবে একেবারে হালকা করে। এবং এই অংশে কিন্তু একটা বড় বৈশিষ্ট্য, কারণ পৃথিবী একটু কাত হয়ে থাকে। এই কাত হয়ে থাকার কারণে এই অংশে টানা 6 মাস দিন থাকে, অথবা বিপরীত প্রান্তে টানা 6 মাস কী থাকে? রাত থাকে। এটা একটা মজার বৈশিষ্ট্য। মানে 6 মাস শুধু সূর্য থাকবে, আর অপর প্রান্তে টানা কী থাকবে? 6 মাস অন্ধকার থাকবে, কারণ পৃথিবী হেলে থাকে উত্তরে এবং দক্ষিণে। দেখেন, আচ্ছা, এখানে যে একটা ঝামেলা আছে, সেটা ঝামেলাটা কি? পৃথিবীটা আমরা মূলত এইভাবে দেখতেছি। দেখেন, এই যেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিমাত্রিকভাবে, বাট যেহেতু পৃথিবীটা ত্রিমাত্রিক গোল, এই ত্রিমাত্রিক পৃথিবীকে যখন আমি দ্বিমাত্রিকভাবে দেখাবো, তখন দেখেন যে এই উত্তর এবং দক্ষিণের এই দিকে যে দেশগুলো আছে এগুলোকে দেখতে অনেকটা বড় মনে হয়। এখন দেখেন যে এই বড়টা কেন মনে হয়? যেমন উত্তর দিকে একটা দ্বীপ আছে, এই উত্তর গোলার্ধে, উত্তর মেরুতে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হলো গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডের আয়তন হচ্ছে মাত্র 22 লক্ষ সামথিং বর্গ কিলোমিটার। অন্যদিকে অস্ট্রেলিয়ার আয়তন হচ্ছে আপনার প্রায় 76 লক্ষ বর্গ কিলোমিটার। অথচ দেখেন মানচিত্রে যখন আমরা দেখি তখন মনে হয় যেন অস্ট্রেলিয়া থেকে গ্রিনল্যান্ড বড়, কিন্তু আসলে কিন্তু গ্রিনল্যান্ডের মানে আপনার অস্ট্রেলিয়ার 4 ভাগের 1 ভাগ না, শুধুমাত্র মিনিমাম 6 ভাগের 1 ভাগ হবে হচ্ছে গ্রিনল্যান্ড। কিন্তু এটাকে আমরা বড় হিসেবে দেখি কেন? কারণ উত্তরের অথবা দক্ষিণ মেরুর দেশগুলোকে একেবারে বড় আকারে দেখায় কীভাবে? এটা হচ্ছে দ্বিমাত্রিক মানচিত্রে। ওকে, যেমন হচ্ছে অ্যান্টার্কটিকাকে আমরা অনেক বড় দেখি, কিন্তু অ্যান্টার্কটিকা এত বড় না। অথবা রাশিয়া এবং কানাডার উত্তর অংশকে আমরা অনেক বড় দেখি, ঠিক মানচিত্রে অতটা বড় হলেও প্রকৃতপক্ষে এটা কিন্তু এত বড় না। সো এই ধরনের ভুল যেন আমরা না করি। তাহলে দেখেন উত্তর দিকে আসলে যেটাকে বলা হয় 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি উত্তর।
ঠিক আছে, উত্তরে যে রেখা এটাকে বলা হয় সুমেরু রেখা। ঠিক আছে, সুমেরু রেখা। আর আমি যদি ঠিক দক্ষিণ দিকে একই অংশে যদি 66.5 ডিগ্রি দক্ষিণে যাই, 66.5 ডিগ্রি দক্ষিণে যে রেখা এটাকে বলা হবে কুমেরু রেখা। কি রেখা? এটাকে বলা হবে কুমেরু রেখা। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি কোনটা সুমেরু আর কোনটা কুমেরু। ওকে, এখন দেখেন এই সুমেরু এবং কুমেরুতে এসে সূর্য কীভাবে কিরণ দেয় বুঝতেই পারছেন। এখান থেকে সূর্যের আলোটা যদি এই দিকে যায়, সেই সূর্যের কিন্তু তেজ একেবারেই কমে যাবে। সূর্যের তেজ একেবারে দক্ষিণে এবং উত্তর দিকে একেবারে কমে যায় এবং এখানে সূর্যের আলো প্রায় পৌঁছয় না বললেই চলে। এখন দেখেন যে এই যে সুমেরু এবং কুমেরুতে যেই দেশগুলোর কিছু কিছু অংশ পড়ছে, সব দেশ কিন্তু পড়ে নাই। সেটা কীভাবে দেখেন যে উত্তর দিকের নরওয়ের উত্তর দিক, ফিনল্যান্ডের উত্তর দিক, সুইডেনের উত্তর দিক, রাশিয়ার উত্তর অংশ, এদিকে কানাডার উত্তর অংশ, আলাস্কা, আমেরিকার আলাস্কা, তারপরে হলো গ্রিনল্যান্ড, তারপরে হচ্ছে আপনার আইসল্যান্ড, এই যে দেশগুলোর নাম আমি বললাম এই দিকটা পড়ছে হচ্ছে আপনার সুমেরুতে। ওকে, আর দক্ষিণ দিকে যে কুমেরুতে পড়ছে হচ্ছে আপনার যেই মহাদেশ তাকে বলা হয় অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে কোনো স্বাধীন দেশ নেই। ওকে, এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এই অংশে এসে সূর্যের আলো একেবারেই পৌঁছয় না এবং কোথাও কোথাও সূর্য পৌঁছায় শুধুমাত্র রাতের বেলা। সেটা আবার কেমন? মধ্যরাতে সূর্য পৌঁছায়। সেরকম একটা নগরীর নাম যদি আমি বলি তাহলে বলতে হয় নরওয়ে। পৃথিবীর উত্তরে একটা দেশ হচ্ছে নরওয়ে। এই নরওয়ের একেবারে উত্তরের দিকে একটা নগরীর নাম হলো হেমারফাস্ট। নগরীর নাম হলো কি? হেমারফাস্ট। এই হেমারফাস্ট নগরীকে বলা হয় নিশীথ সূর্যের নগরী। নিশীথ মানে রাত, এখানে রাতের বেলা মধ্যরাতে এসে সূর্য পৌঁছায়। ওকে, তাহলে এই দিকের বৈশিষ্ট্য কি আপনারা বুঝতে পারছেন? এই দিকটার বৈশিষ্ট্য হচ্ছে সূর্য কিরণ দেয় একেবারেই তির্যকভাবে এবং এখানে সূর্যের আলো তেজ কমে যায় বলে এখানে শীত বেশি, তাই না? এখানে প্রায় অন্ধকার অন্ধকার থাকে এবং বছরের যেহেতু পৃথিবী এভাবে করে হেলে থাকে, আপনারা দেখেন মানচিত্রে এটা গোলক, দেখেন পৃথিবীটা যেহেতু এভাবে হেলে থাকে, এটা এভাবেও থাকে, কখনো কখনো ঘুরে এভাবে আসে। সো একটা অংশে 6 মাস শুধুমাত্র টানা অন্ধকার থাকে, তার বিপরীত অংশে টানা রাত থাকে। আর এই পাশটা যখন টানা দিন হয় তখন এই পাশটা টানা রাত হয়, এভাবে আর কি উল্টে পাল্টে হচ্ছে আপনার এই ধরনের ঘুরতে থাকে। সো এই উত্তর মেরু এবং সুমেরু এবং কুমেরু অঞ্চলটা হচ্ছে আপনার মানুষের বসবাসের জন্য একেবারে কষ্টসাধ্য জায়গা। বাট তার মানে এই না যেখানে মানুষ নেই, আছে কিন্তু। হেমারফাস্টে যেমন মানুষ আছে, কানাডায় তেমন উত্তর দিকে মানুষ আছে, আলাস্কায় মানুষ বসবাস করে। আবার এই কুমেরু অঞ্চলে যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত সবচেয়ে শীতলতম স্থান, সেখানেও কিন্তু মানুষ আছে। তারা কারা? তারা হচ্ছে বিভিন্ন দেশের অভিযাত্রী এবং বিজ্ঞানীরা এখানে বসবাস করে বছরের একটা নির্দিষ্ট সময়। সেটা কারা? যেমন সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি, চায়না, ঠিক আছে, জাপান, এইসব দেশের বিজ্ঞানীরা হচ্ছে এখানে বসবাস করে এবং এদের হচ্ছে আপনার গবেষণাগার অবস্থিত এই অঞ্চলটায়। ওকে, আর উত্তর মেরু তো অলরেডি আছে, দেশই আছে, একাধিক দেশের কিছু অংশ পড়ছে। এটা হচ্ছে সুমেরু এবং কুমেরু অঞ্চলের আমি কয়েকটা বললাম। তাহলে আপনারা এটুকু বুঝলেন। এবার একটু আমরা আসবো, এগুলো তো আপনার গেল ঋতু অথবা দিন অথবা রাতে। এবার একটু আমরা আসবো আর একটু সূক্ষ্ম সময়ের দিকে। সূক্ষ্ম সময়ের দিকে আসতে হলে আমাকে দেখেন পৃথিবীর মাঝ বরাবর এই যে ধরেন আপনার একটা জাহাজ যখন মহাসমুদ্রে থাকে, হ্যাঁ, অথবা একটা বিমান যখন আকাশে থাকে, তখন কিন্তু আসলে তারা কিন্তু খুব নিচে কি হচ্ছে বা নিচে কি এটা কিন্তু সে ভালো করে দেখতে পায় না, তাই না? পুরোপুরি আমি কোথায় আছি এই অবস্থানটা কিন্তু বোঝা কষ্টসাধ্য, কিন্তু তাকে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হয়। এই অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মিনিট, সেকেন্ড, একেবারে মাইক্রো সেকেন্ড পর্যন্ত যে পার্থক্য হতে পারে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে একেবারে। ধরুন একজন বৈমানিক যে কখনো জাপান যায়নি, তাকে যদি বাংলাদেশ থেকে জাপানে যেতে বলেন তাহলে তাকে এই অক্ষাংশ দ্রাঘিমাংশ বললেই সে কিন্তু যেতে পারবে। হ্যাঁ, ধরেন বাংলাদেশ থেকে সর্বশেষ বিমানে যুক্ত হয় যেই রুটটা, মানে বাংলাদেশ বিমানের অথবা বাংলাদেশের বিমানের সর্বশেষ রুটটা হলো আপনার আমরা সরাসরি হচ্ছে বর্তমানে এসে যেতে পারি। সেটা কোথায়? আমরা হলো বর্তমানে মালদ্বীপ যেতে পারি। বাট মালদ্বীপ কিন্তু আমাদের জন্য এতটা সহজ ছিল না, আমরা যেতাম ইন্ডিয়া দিয়ে অথবা হচ্ছে শ্রীলঙ্কা দিয়ে। বাট এখন সরাসরি বিমানে যাই কোথায়? মালদ্বীপ যাই। তাহলে বাংলাদেশের প্রথম যিনি এই
বাংলাদেশ ঢাকা থেকে যখন মালদ্বীপের মালেতে যাবেন তখন কিন্তু একজন বিমানিকের প্রথম যাত্রা, সেই প্রথম যাত্রায় কিন্তু সে ঠিকই চলে গেছে জায়গা মতো। এই যাওয়ার কারণটা কি? এটা হচ্ছে আপনার এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, মানে হচ্ছে একেবারে মিনিট পার সেকেন্ড পর্যন্ত আপনাকে পার্থক্য করে তারা হচ্ছে বুঝতে পারে। ওকে, সো এই বিষয়গুলো কিন্তু আপনার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন টাইম বুঝবেন, আমি কোথায় আছি, আমার দেশের আবহাওয়া কেমন হবে, আমি যে দেশে যাচ্ছি সেটা কোথায় অবস্থিত, এইগুলো জানলেই শুধুমাত্র আপনাকে মানে এই ধরনের কমন সেন্সগুলো আমাদের অবশ্যই থাকা দরকার। ওকে, তাহলে এবার আমরা দেখব পৃথিবীর মাঝ বরাবর যদি আমি এই উত্তর এবং দক্ষিণে ভাগ করবো। এবার অন্য দিক থেকে দেখেন, ধরেন এটা পৃথিবীর মাঝে আছে। আচ্ছা, আমি লাল কলমে দিই তাহলে ভালো হয়। দেখেন আমরা এবার ভাগ করব উত্তর থেকে দক্ষিণে। উত্তর থেকে দক্ষিণে ভাগ করব। এই ভাগটা আসলে কোথা থেকে করা হয়? এটা হলো লন্ডন থেকে। দেখেন পৃথিবীর মাঝ বরাবর একটি শহরের নাম হলো লন্ডন, ঠিক আছে? এই লন্ডন থেকে পৃথিবীর, দেখেন আমি যদি ধরেন এই নিরক্ষরেখা অথবা হচ্ছে এই যে রেখাগুলো আছে এগুলো আপনি কল্পনা করলেন না, ধরেন নেই, আমি এবার এইভাবে কল্পনা করি। আমি যদি এভাবে ভাগ করি, পূর্ব এবং পশ্চিমে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমি যেভাবেই ভাগ করি না কেন এই দিকটা মানে কত ডিগ্রি হবে বলুন তো? এই যে এই দিকটা যে পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আপনার 180 ডিগ্রি, আর এই দিকটা আপনার কি হবে তাহলে 180 ডিগ্রি, তাই না? তার মানে গোলার্ধ সেহেতু আপনার যে কোনো পাশে 180 ডিগ্রি হবে। এ পাশটাও 180 ডিগ্রি, এ পাশটাও 180 ডিগ্রি, কারণ পৃথিবীটা হলো মোট 360 ডিগ্রি কোণ। এখন পৃথিবীটাকে লন্ডনকে মাঝ বরাবর ভেবে আমি যদি ভাগ করি, তাহলে দুই পাশের দৈর্ঘ্য হবে, দুই পাশের হবে আপনার 180 ডিগ্রি এবং 180 ডিগ্রি। এটা হলো আপনার পৃথিবীর মাপ। ওকে, এখন এই যে পৃথিবীটাকে লন্ডন বরাবর যদি আমি উত্তর এবং দক্ষিণে ভাগ করি, এই রেখাটাকে কি বলা হবে? এটাকে বলা হবে মূল মধ্যরেখা। এটাকে কি বলা হবে? মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে 180 ডিগ্রি এবং 180 ডিগ্রি বরাবর ভাগ করলো, ঠিক আছে? এখন এখানে একটু আপনাদের একটা মৌলিক কথা জানা দরকার, সেটা হলো অক্ষরেখা কোণগুলা আর দ্রাঘিমা রেখা কোণগুলা। ওকে, আচ্ছা একটু মনে রাখবেন যে অক্ষরেখাটা হবে এভাবে শোয়ানো, অর্থাৎ যেগুলো হচ্ছে ভূমি বরাবর এভাবে আছে, এগুলো হচ্ছে আপনার অক্ষরেখা। যে কোনো রেখা মানে নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে, ঠিক আছে, যে কোনো সমান্তরাল রেখাই হবে অক্ষরেখা। যেমন দেখেন অক্ষরেখা কোনগুলো? এটা নিরক্ষরেখা, এখান থেকে উত্তর দিকে দক্ষিণ দিকে আমি যত ইচ্ছে টানবো এটাকে বলা হবে কি? এগুলো হবে অক্ষরেখা। সেই অক্ষরেখার নাম হতে পারে কীভাবে? যেমন 0 ডিগ্রি, 23 ডিগ্রি, 17 ডিগ্রি, 38 ডিগ্রি, 49 ডিগ্রি, এরকম যে কোনো নামকরণ হতে পারে। এবং দেখেন যে এই নামকরণ অনুযায়ী কিন্তু আপনার অনেক দেশ ভাগ হয়েছে, সেই দেশগুলো কিন্তু আমাদের আন্তর্জাতিক বিষয়গুলিতে পরীক্ষায় এসে থাকে, এবং এটাও কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বলেন অথবা ভূ রাজনীতি বলেন তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যেমন দেখেন আমি যদি আপনাকে একটু বলি, কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি? ভিয়েতনাম যুদ্ধ যখন হয় তখন ভিয়েতনাম যুদ্ধের সময় আজকের যে ভিয়েতনাম, এই ভিয়েতনামকে কিন্তু মাঝ বরাবর ভাগ করা হয় 17 ডিগ্রি বরাবর। কত ডিগ্রি বরাবর? 17 ডিগ্রি বরাবর দুই ভিয়েতনামকে ভাগ করা হয়, এবং দেশের নাম হয় উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। কারণ দেখেন যে একটা দেশ যদি দুভাগে ভাগ হয়ে যায় আর এটা নিয়ে যদি যুদ্ধ হয়, এখন যুদ্ধের সময় কি দুই দেশের নেতারা বসে সীমানা ভাগ করতে পারে? অবশ্যই পারে না। তখন একটা আন্তর্জাতিক একটা মুখস্থ সীমানা ভাগ করে ডাইরেক্ট ডিগ্রি বরাবর। তাহলে যুদ্ধের সময় এই ধরনের সীমান্ত ভাগ হয়, কিন্তু যুদ্ধের পরে কিন্তু এইসব সীমানাগুলো টেকে না, কারণ সীমানা কিন্তু আসলে এইভাবে করে করা যায় না। ওকে, সমান্তরাল একেবারে মানচিত্র মেনে অথবা আপনার একেবারে ডিগ্রি মেনে করবে, এটা পসিবল হয় না। সো এই যে 17 ডিগ্রি বরাবর ভিয়েতনামকে ভাগ করা হয়, তাহলে 17 ডিগ্রি বরাবর ভাগ করা হয় উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম নামে। এটা হলো অনলি ফর ভিয়েতনাম যুদ্ধের সময়, যদিও বর্তমানে ভিয়েতনাম একটা একক রাষ্ট্র। ওকে, যদি বলি আমরা 38 ডিগ্রি, আপনারা বলেন তো 38 ডিগ্রি বরাবর কত ডিগ্রি? আচ্ছা 38 ডিগ্রি বরাবর কোন দেশ ভাগ হয় এবং কোন সময়ে? আচ্ছা 38 ডিগ্রি বরাবর কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত একসময় ভাগ হয়েছিল? সেটা হলো 50-এর দশকে
50-এর দশকে একটা যুদ্ধ বাধে পৃথিবীর ইতিহাসে একটি রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধের সময়ে 38 ডিগ্রি বরাবর একটি দেশকে মানে একটি উপদ্বীপকে ভাগ করা হয় দুইটি দেশে। সেই দুটি দেশের নাম কি? অথবা 38 ডিগ্রি কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত ছিল? কই আমরা অ্যান্সার দেই। 38 ডিগ্রি কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত? আটত্রিশ ডিগ্রি কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত? আচ্ছা, অনেকে আনসার দিয়েছে কোরিয়া, 2 কোরিয়া। হ্যাঁ, 2 কোরিয়া, অথবা অনেকে বলছে নর্থ এবং সাউথ কোরিয়া। যা হোক, হ্যাঁ আসলেই। আচ্ছা দেখেন, 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে ভাগ করা হয়, কিন্তু বর্তমানে কিন্তু এই 2 কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত 38 ডিগ্রি না। কেন না? কারণ হলো বর্তমান সীমান্ত কিন্তু আঁকা বাঁকা, ঠিক আছে। একটাকে বলা হয় নর্দার্ন লিমিট লাইন বলা হয়। এখন কিন্তু আপনার 38 ডিগ্রি বরাবর ভাগ না, এটা অনলি ফর যুদ্ধের সময় ছিল। তাহলে বর্তমানে কিন্তু 38 ডিগ্রি বরাবর কোরিয়া ভাগ না, এটা আমাদের মনে রাখতে হবে। বাট ছিল, এই ধরনের ইতিহাস এসে থাকে, এটা হচ্ছে 38 ডিগ্রি। যা হোক, এবারের প্রশ্ন 49 ডিগ্রি 49, ওকে, 49 ডিগ্রি বরাবর কোন দুটি দেশ বিভক্ত? এবং এটাই হলো পৃথিবীর সবথেকে দীর্ঘতম সীমান্ত। নোটি অ্যান্সার দেই। 49 ডিগ্রি বরাবর কোন দুটি দেশ বিভক্ত? আচ্ছা, 49 ডিগ্রি বরাবর কোন দুটি দেশ বিভক্ত? এবং আরেকটা তথ্য হলো, এটি হলো পৃথিবীর সবথেকে দীর্ঘতম সীমান্ত সেই দুটি দেশের। হিন্স দিলাম, 49 ডিগ্রি বরাবর কোন দুটি দেশ বিভক্ত, এবং সেটি হলো আন্তর্জাতিক দুটি দেশের সবথেকে দীর্ঘ সীমান্ত। আচ্ছা, অনেকে বলছে যুক্তরাষ্ট্র, কানাডা। একজন বলছে, রাহুল চৌধুরী বলছে রাশিয়া এবং চায়না। শারমিন জামাল বলছে রাশিয়া অ্যান্ড চায়না। আচ্ছা, এমডি সালমান বলছে ইউএসএ অ্যান্ড কানাডা। নাজিয়া বিনতে সিদ্দিকী সীমা বলছে ইউএসএ, মেক্সিকো। আসলে আপনাদের একটু বোঝায় ভুল আছে। দেখেন, আচ্ছা একটু এখানে আমি কনফিউশন দূর করে দিই। এই যে কনফিউশনগুলো, এটা আসলে একটা কনফিউশন। মানে আমি যখন প্র্যাকটিক্যালি যতক্ষণ না জানবো, এটা ততক্ষণে কিন্তু আমি অ্যান্সার করতে মানে মুখস্থ করলেও ভুলে যাব। সেটা হলো কি, দেখেন যে একটু বলে রাখার দরকার যে পৃথিবীর সবথেকে দীর্ঘতম সীমান্ত, দীর্ঘতম মানে কি একটাই সীমান্ত কিন্তু অনেক দূর, ঠিক আছে। যদি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখা একটু ভালো হয় মনে হয়, কারণ যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসছে, আমাদের বারবার একটু মানচিত্র টানতে হবে। আপনারা বিরক্ত হবেন না, ঠিক আছে, আপনারা বিরক্ত হবেন না, বারবার একটু আমাকে মানচিত্র যোগ করতে হবে। এই দেখেন খেয়াল করে, এটা হলো পৃথিবীর মানচিত্র। আচ্ছা দেখেন, আমি একবার বলছি দীর্ঘতম সীমান্ত, আর একটা হলো দেখেন দীর্ঘতম মানে কি, মানে দুইটা দেশের সীমান্ত, বাট এটা সবচেয়ে দীর্ঘ। দেখেন তাহলে পৃথিবীর সবথেকে দীর্ঘতম সীমান্ত হলো কানাডা যুক্তরাষ্ট্র সীমান্ত। দেখেন খেয়াল করে, এই দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, দেখছেন খেয়াল করে। তাহলে পৃথিবীর সবথেকে দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? তখন অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত পৃথিবীর সবথেকে দীর্ঘতম সীমান্ত। এবং দেখেন যে এখানে এসে কিন্তু আন্তর্জাতিক সীমান্ত 49 ডিগ্রি বরাবর। তাহলে 49 ডিগ্রি সীমান্ত কোন দুটি দেশের মাঝে আন্তর্জাতিক সীমান্ত? এটা হলো ইউএস এবং কানাডার মধ্যে। ক্লিয়ার কিনা আমরা? তাহলে যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত হচ্ছে 49 ডিগ্রি বরাবর বেশিরভাগ। দেখেন এই জায়গাটা একেবারে সোজা, এখানে এসে আবার আঁকা বাঁকা, কারণ এখানে মাঝখানে লেক আছে, বাট এখানে এসে একেবারে সোজা। তাহলে 49 ডিগ্রি বরাবর বিভক্ত, সেটা হচ্ছে আপনার এই কানাডা এবং যুক্তরাষ্ট্র। এবং দেখেন যে জ্যামিতিক সীমান্ত আছে। জ্যামিতিক সীমান্ত বলতে দেখেন যে আফ্রিকার দেশগুলোর জ্যামিতিক সীমান্ত অনেকটা এইদিকে সোজা, যেমন দেশগুলো হয় বাঁকা বাঁকা এর সীমান্তগুলো, বাট এখানে এসে সীমান্ত ভাগ করা হচ্ছে একেবারে জ্যামিতিক আকারে। কারণ এই জায়গাটা হচ্ছে মরুভূমি বেশিরভাগ, এই মরুভূমিতে সীমান্তগুলো বেশিরভাগ হচ্ছে আপনার এই জ্যামিতিক আকারে। ওকে, এই জ্যামিতিক সীমান্ত বেশি হচ্ছে আপনার কোথায়? আফ্রিকা মহাদেশে। এইগুলো আমাদের একটু বুঝতে হবে, জাস্ট কমন সেন্স প্রয়োগ করে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন।
তাহলে পৃথিবীর সবথেকে দীর্ঘতম সীমান্ত যুক্তরাষ্ট্র এবং কানাডা সীমান্ত। ওকে, যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ ভারত সীমান্ত, ওকে দেখেন একটু এখানে একটা প্যাচ আছে, সেই প্যাচটা হলো কি বাংলাদেশের সাথে সবথেকে দীর্ঘতম সীমান্ত ভারতের, ঠিক তেমনই করে ভারতেরও দীর্ঘতম সীমান্ত বাংলাদেশের সাথে। ব্যাপারটা আমরা বুঝছি কিনা? আমাদের যেমন সবথেকে দীর্ঘতম সীমান্ত ভারতের সাথে, ঠিক তেমনইভাবে ভারতেরও দীর্ঘতম সীমান্ত আমাদের সাথে। ওকে, এবং ভারত বাংলাদেশ সীমান্ত হলো পৃথিবীর 5ম বৃহত্তম সীমান্ত। আবারও বলি, ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর 5ম বৃহত্তম সীমান্ত। তাহলে পৃথিবীর 5ম বৃহত্তম সীমান্ত কোন দুটি দেশের মাঝে? এটি হলো ভারত এবং বাংলাদেশের মাঝে। ওকে, আমরা যেন ভুল না করি, সোজা একেবারে মনে রাখা। ওকে, এখন দেখেন এটা আপনারা জানলেন দীর্ঘতম সীমান্ত, কিন্তু সবচেয়ে বেশি সীমান্ত, বেশি মানে কি তখন সংখ্যায় বেশি। ওকে, দেখেন আমরা খেয়াল করে সংখ্যায় বেশি মানে কি, দেখেন এখানে এরা দেশ বড় কিন্তু এদের সাথে সীমান্তবর্তী দেশ একেবারে কম। কেন দেখেন তো, কারণ এর প্রায় 4 দিকে প্রায় সমুদ্র, এর প্রায় 3 দিকে সমুদ্র ইউএস এর। ওকে, এরা দেশ বড় হলেও এদের পার্শ্ববর্তী দেশের সংখ্যা কম, কারণ দেশগুলো বড় তাই। কিন্তু আমি যদি যাই চীনের দিকে, দেখেন এই দিকটা হচ্ছে চীন আর এইটা হলো বৃহত্তম দেশ রাশিয়া। ওকে, এখন যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি সীমান্ত, বেশি মানে কিন্তু দীর্ঘতম না, ওকে, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে রাশিয়া এবং চায়না। যদি আমি প্রশ্ন করি যে পৃথিবীর সবথেকে বেশি স্থল সীমান্ত কোন দুটি দেশের, সেটি অ্যান্সার হবে হচ্ছে রাশিয়ার এবং চায়নার। সেটা কি হবে? দেখেন রাশিয়ার পার্শ্ববর্তী দেশের সংখ্যা 14টা। আবারও বলি, রাশিয়ার পার্শ্ববর্তী স্থল সীমান্ত হচ্ছে 14টি দেশের সাথে। ঠিক একই রকমভাবে চীনের চারপাশেও আপনার 14টি দেশের সাথে স্থল সীমান্ত। ওকে, কিন্তু যদি এখানে রাশিয়া এবং চায়না উভয়ে পরীক্ষায় থাকে, কিন্তু আমাকে তো একটা অ্যান্সার করতে হবে। যদি কোনোটিই নয় থাকে বা এরকম না থাকে, তাহলে কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে চায়না। কেন চায়না অ্যান্সার করবো? কারণ হচ্ছে চায়নার পাশে কিন্তু আপনার আরও কিছু দেশ আছে, যেমন দক্ষিণ কোরিয়া, তারপরে হচ্ছে আপনার জাপান, তাইওয়ান, ফিলিপাইন। ওকে, এই দেশগুলো চায়নার সীমান্তে না হলেও চায়নার সাথে একেবারে জল সীমান্ত আছে অল্প অল্প করে। সো স্থল সীমান্ত বললে রাশিয়া এবং চায়না হবে, আর উভয় থাকলে অ্যান্সার হবে চায়না। ওকে, আর সব মিলে যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে চায়না। কেন চায়না? কারণ চায়নার সাথে আরও প্রায় 4টি দেশের কি আছে, জল সীমান্ত আছে। সেটা মিলে কিন্তু প্রায় 18টি দেশের সাথে সীমান্ত হয়ে যায় চায়নার। ওকে, কিন্তু এখানেও আরও কিছু বিষয় আমরা দেখতে পাই। সেটাও যদি বলা হয়, দেখেন আমরা জানি যে এই যে পৃথিবীর উত্তর মেরুতে গেলে আপনারা যেখানে হচ্ছে পৃথিবীটা একেবারে স্ফীত আকারে, যেহেতু পৃথিবীটা এখানে 3D আকারে আমি দেখাচ্ছি না, 2D আকারে দেখাচ্ছি। এই উত্তর দিকে একটা ছোট সাগর আছে, মহাসাগর। সেই মহাসাগরকে বলা হয় কি আর্কটিক মহাসাগর। এটাকে বলা হয় কি আর্কটিক মহাসাগর, এটাকে বলা হয় আর্কটিক মহাসাগর, এটাও কিন্তু আর্কটিক মহাসাগর। ওকে, তার মানে পৃথিবীর উত্তর প্রান্তে যে মহাসাগর, এটাকে বলা হয় আর্কটিক মহাসাগর। ওকে, আর দক্ষিণের যে মহাসাগরটা আছে অ্যান্টার্কটিকার পাশে, এটাকে বলা হয় সাউথ ওশান বা দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর, যাই বলেন না কেন, এই দুটো একটা মহাসাগর। এখন যদি বলা হয় যে আর্কটিকের সাথে, প্রশ্ন ছিল কি আর্কটিকের সাথে সবথেকে দীর্ঘতম সীমান্ত কোন দেশের? এখন আমরা দেখেন খেয়াল করে, এখন এটা আমাকে অ্যান্সার করতে হবে পুরোপুরি কমন সেন্স প্রয়োগ করে, কারণ আমি মুখস্থ না করে আমি কমন সেন্স প্রয়োগ করে অ্যান্সার করতে পারি। দেখেন এখন আর্কটিক কোনটা? আর্কটিক মানে এইগুলা, ওই যে আমি আপনাদের বলছিলাম যেখানে 66.5 ডিগ্রি। ওকে, এটা হলো 66.5 ডিগ্রি, এটা হলো কি 66.5 ডিগ্রি উত্তর, এটাকে বলা হয় উত্তর মেরু অঞ্চল। ওকে, এখন দেখেন আমরা বুঝতেই পারছি যেহেতু পৃথিবী এখান থেকে যদি আমি কল্পনা করি, আর এই মাস পর্যন্ত আসলে পৃথিবীর প্রায় অর্ধেক প্রান্ত জুড়ে একটাই দেশ, সেটির নাম হলো কি রাশিয়া। দেখেন এই পর্যন্ত রাশিয়া, এখান থেকে একেবারে এই পর্যন্ত রাশিয়া, তার মানে রাশিয়ার সাথেই সব থেকে বেশি সীমান্তকার আর্কটিকের। ওকে, এখন এখানে আর কি দেশ আছে? দেখেন রাশিয়া বাদে কোন দেশগুলো আছে? আছে হচ্ছে ফিনল্যান্ড, এইটুকু মাত্র। এখানে আছে সুইডেন, মাত্র এইটুকু। নরওয়ে আছে মাত্র এইটুকু। আর আছে গ্রিনল্যান্ড, এইটুকু। আর এইটুকু আছে কানাডা, এইটুকু আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তার মানে আর্কটিকের সাথে দীর্ঘতম সীমান্ত কার? অ্যান্সার হবে রাশিয়ার। আর সাউথ প্যাসিফিকের সাথে দীর্ঘতম সীমান্ত একটাই মহাদেশে, সেটি হচ্ছে আপনার অ্যান্টার্কটিকার। ওকে, এখানে এসে হচ্ছে আপনার বেশিরভাগ হচ্ছে আপনার একটাই শুধুমাত্র মহাদেশ পড়ছে, সেটি হচ্ছে আপনার অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে স্থায়ী কোনো লোকবসতি নেই এবং এখানে কিন্তু স্থায়ীভাবে কোনো দেশ দখল করতেও পারবে না।
শুধুমাত্র বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা যাবে কাকে? এই অ্যান্টার্কটিকা মহাদেশকে। আচ্ছা দেখেন প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন আসে এটা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছিল যে আলাস্কা, দিস ইজ আলাস্কা, আর এটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্র মোট 50টি স্টেট নিয়ে গঠিত আমরা জানি। এই 50টি স্টেটের মধ্যে এই যে মূল ভূখণ্ড বলি আমরা, যেখানে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক অথবা সান ফ্রান্সিসকো অবস্থিত, এই জায়গাটা হচ্ছে আপনার মেইন ল্যান্ড বলা হয়। এটাকে বলা হয় কি মেইন ল্যান্ড। যে কোনো একটা দেশের মেইন ল্যান্ড থাকে, যেখানে রাজধানী, তাই না, এটাকে আমরা মেইন ল্যান্ড বলি। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মেইন ল্যান্ড, এই মেইন ল্যান্ডে অঙ্গরাজ্য কয়টি? সেটি হচ্ছে আপনার 48টা। কয়টা? আমেরিকা যুক্তরাষ্ট্রের মেইন ল্যান্ডে অঙ্গরাজ্য কয়টি? 48টা। তাহলে বাকি থাকে কয়টা? 2টা। এই 2টা অঙ্গরাজ্য হলো এই মেইনল্যান্ড থেকে বাইরে, যেখানে এদের সাথে সীমান্ত নেই। এর মধ্যে একটা হলো আলাস্কা। দেখেন এই যে খেয়াল করে, আলাস্কা এসে আপনার প্রশ্ন আসে, বেশ পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। দেখেন 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের 50টি স্টেটের মধ্যে সবথেকে বৃহত্তম স্টেট কোনটি? তখন অ্যান্সার হবে কোনটা? আলাস্কা। অ্যান্সার কি হবে? আলাস্কা। আচ্ছা যদি বলা হয় যে আলাস্কার সাথে কার সীমান্ত রয়েছে, অথবা আলাস্কা প্রদেশটি কোন দেশের সাথে সংযুক্ত, তখন দেখেন অ্যান্সার হয়ে যাবে কিন্তু কানাডা। কারণ দেখেন যে এই দিক থেকে আছে আলাস্কা শেষ, এই যে মাঝখান থেকে সীমান্ত শুধুমাত্র কানাডার সাথে, আমেরিকার মূল ভূখণ্ডের সাথে এর কোনো সীমান্ত নেই কিন্তু। তাহলে আলাস্কা প্রদেশটি কার সাথে অ্যাটাচড আছে? সেটি হচ্ছে আপনার কানাডার সাথে। আচ্ছা আলাস্কা প্রদেশটি কোন দেশের প্রদেশ? যুক্তরাষ্ট্রের। আলাস্কা প্রদেশটি মানে রাজনৈতিকভাবে হচ্ছে ইউএস এর অন্তর্গত। ওকে, কিন্তু আলাস্কা প্রদেশটি কিন্তু আবার ক্রয় করে রাশিয়ার কাছ থেকে। দেখেন এটা হচ্ছে 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র। তার মানে প্রশ্ন আপনার বিভিন্নভাবে আসতে পারে। ওকে, তাহলে এখানে 48টা গেল, এটা একটা 49টা। আরেকটা প্রদেশ আছে, এই দেখেন খেয়াল করে, একেবারে প্রশান্ত মহাসাগরের মাঝখানে আমেরিকার আরেকটা প্রদেশ আছে, যেটি হচ্ছে এই আমেরিকার মধ্যে সর্বশেষ যোগ দেয় এই হাওয়াই স্টেট। এটার নাম হলো কি? হাওয়াই স্টেট। এটাও কিন্তু আমেরিকার মূল ভূখণ্ডের সাথে যুক্ত না, এটা হলো মহাসাগরের মাঝখানে। আচ্ছা লিখতেছেন আপনারা, চাইলে আপনারা করতে পারবেন যারা আস্তে আস্তে বলতেছেন। আচ্ছা খুব দ্রুত হয়ে যাচ্ছে, আর একটু অ্যান্সার স্লো করব। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি আমরা এই মানচিত্র বিষয়ে কিন্তু আমাদের আসলে জ্ঞান রাখতে হবে। আপনি যেভাবে বলেন না কেন, মানচিত্র থেকে অনেক প্রশ্ন আসে, আমরা হয়তো বুঝি না। যেমন দেখেন এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এখান থেকে তো প্রশ্ন আসতেই থাকে শুধুমাত্র প্রতি বিসিএস। এমন কোনো বিসিএস নাই, লিখিত নাই, পিলি নাই, এখান থেকে প্রশ্ন আসে না। সেটা হচ্ছে কি এই বঙ্গোপসাগর। আমাদের বঙ্গোপসাগর মধ্যে আজকে আছে, একটু পরে আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। যেমন এবছর আসছিল ইয়া নিয়ে আপনার, যেটা হচ্ছে সোর্স অফ নো গ্রাউন্ড কি, এটাকে বলা হয় সাবমেরিন ক্যানিয়ন বলা হয়। ওকে, আপনি পড়ছেন সমুদ্রখাত, আপনাকে না বলে এটি ইংরেজিতে ঘুরাই দিল, আপনাকে অ্যান্সার করতে হবে। ওকে, আবার দেখেন যে বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্বটা কি, এটা নিয়ে প্রশ্ন আসছিল হচ্ছে আমাদের কিসে এবছর 41তম লিখিততে প্রশ্ন আসছিল বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব থেকে। ওকে, এটা কিন্তু 15 নম্বরে একটা বড় প্রশ্ন আসছে। সো আমাদের এই বিষয়গুলো অনেক ভালোভাবে বুঝতে হবে। অনেক সময় প্রশ্ন আসছে যে কোনটি কোথায় অবস্থিত, দেখেন, অথবা এই মহাসাগরের সবথেকে বৃহত্তম দ্বীপ কোনটা, এই ধরনের প্রশ্ন এসে থাকে। সো এগুলো যেন আমরা অ্যান্সার করতে পারি। যেমন দেখেন যদি প্রশ্ন আসে যে পৃথিবীর সবথেকে বৃহত্তম দ্বীপ কোনটা, তখন কিন্তু অ্যান্সার হবে গ্রিনল্যান্ড। তাহলে অস্ট্রেলিয়া তো একটা দ্বীপ, তাই না? অস্ট্রেলিয়া দ্বীপ না কেন? এটা এত বড় একটা দ্বীপ, এটাকে দ্বীপ না বলে এটাকে একটা মহাদেশই বলা হয়। সো এটাকে দ্বীপ না বলে গ্রিনল্যান্ডকে আমাদের দ্বীপ বলে চিনি। পৃথিবীর সবথেকে বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম হলো নিউ গিনি। কোনটা বলুন তো? নিউ গিনি। এখানে কিন্তু আবার 2টা দেশ, একটা পাপুয়া নিউ গিনি আর একটা হচ্ছে পশ্চিম পাপুয়া। এটা হলো ইন্দোনেশিয়ার অন্তর্গত। এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপের নাম হলো বর্নিও। এই বর্নিওটা কোথায়? এটা হলো এই দেখেন, এখানে 3টা দেশ পড়ছে। বর্নিওতে পড়ছে কে? মালয়েশিয়া, বর্নিওতে পড়ছে ইন্দোনেশিয়া এবং বর্নিওতে পড়ছে ব্রুনাই। এখানে 3টা দেশের অংশ হচ্ছে বর্নিও দ্বীপ। এবং এশিয়ার বৃহত্তম দ্বীপও হলো এই বর্নিও। এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কি? বর্নিও। আবার যদি বলা হয় ভারত মহাসাগর, দেখেন এটা ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটা, তখন কিন্তু অ্যান্সার হবে মাদাগাস্কার। এটা কি হবে? মাদাগাস্কার। যাই হোক, এগুলো আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন সময় আসবে।
আবার বিভিন্ন সময় অবস্থান এসে থাকে। সে অবস্থানগুলো কেমন দেখেন যে যদি বলা হয়, দেখেন মাদাগাস্কার কোথায় অবস্থিত, অ্যান্সার হবে ভারত মহাসাগরে। আর এটা কোন মহাদেশের অন্তর্গত, এটা হবে আফ্রিকা মহাদেশের অন্তর্গত। আবার দেখেন যে জাপান কোন মহাসাগরে, অথবা জাপান কোন সাগরে। দেখেন জাপানের উত্তরে কিন্তু আপনার জাপান সাগর। এখন অনেকেই ভাবে যে জাপানটা মনে হয় জাপান সাগরে, অথবা জাপানটা কি ইস্টার্ন চায়না সাগরে কিনা। না, পিচ সাগর যেটাকে বলা হয়, এদিকে পিচ সাগর, এদিকে হচ্ছে আপনার পূর্ব চীন সাগর, এই দিকটা শুধুমাত্র জাপান সাগর, আর পুরোটা দক্ষিণ দিকে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর। তাহলে জাপানটার অবস্থানটা আসলে কোথায়? এটি অ্যান্সার হবে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরে। অ্যান্সার কি হবে? জাপান সাগরে না হয়ে প্রশান্ত মহাসাগরে অ্যান্সার হবে। যেমন শ্রীলঙ্কার উত্তর দিকে হচ্ছে আপনার বঙ্গোপসাগর, আর শ্রীলঙ্কার এই দিকটা হচ্ছে আপনার মান্নার উপসাগর, এবং এই দিকটা হচ্ছে আপনার আরব সাগর, আর দক্ষিণ দিকটা হচ্ছে বেশিরভাগ জুড়ে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে এক কথায় যদি প্রশ্ন করা হয় শ্রীলঙ্কা অথবা মালদ্বীপের অবস্থান কোথায়, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে এটি ভারত মহাসাগরে। কোথায়? ভারত মহাসাগর। তাহলে আরব সাগরটা কোথায়? আরব সাগরটা হচ্ছে এখান থেকে, এই যে মুম্বাইয়ের পাশ থেকে গেছে, ওকে, এই দিক থেকে একদম আফ্রিকা পর্যন্ত, এটা হচ্ছে আরব সাগর। তার মানে ভৌগোলিক যে অবস্থানগুলো কোনটি কোথায় অবস্থিত, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা কীভাবে দেখেন যে এবছর আপনারা ভাববেন যে প্রশ্ন কেন আসে, দেখেন এই যে খেয়াল করে এই দিকটা হচ্ছে আপনার দেখেন, এই যে ছোট একটা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, নাম হচ্ছে জিবুতি। দেশের নাম কি? জিবুতি। এখানে এসে দেখেন এইদিকে লোহিত সাগর, এদিকে হচ্ছে এডেন উপসাগর, ওকে। এই যে এডেন উপসাগর, দেখেন প্রশ্ন আসছে কি এডেন উপসাগর, অর্থাৎ জিবুতি অবস্থিত কোথায়? অ্যান্সার হবে এডেন উপসাগরের তীরে। এটা হলো আমাদের 43তম BCS এর প্রশ্ন, দেখছেন। এখন দেখেন আমাদের কাছে মনে হতে পারে এটা রেড সির তীরে কিনা। হ্যাঁ, এ পাশে কিন্তু রেড সি, আর এ পাশে এডেন উপসাগর, এর মাঝখানে পড়ছে হচ্ছে আপনার জিবুতি দেশটা, ছোট একটা দেশ, কিন্তু পৃথিবীর তাবৎ দুনিয়ার পাওয়ারফুল সকল রাষ্ট্র এসে এখানে এসে কি করে? বাণিজ্য ঘাঁটি অথবা নৌ ঘাঁটি অথবা কোনো না কোনো ঘাঁটি স্থাপন করে। কেন বলুন তো? কারণ হচ্ছে এই জায়গাটা আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা রুট, সেটি হচ্ছে সুয়েজ খাল পথ বলা হয় এটাকে। দেখেন পৃথিবীতে যেখান থেকে সমুদ্র চলাচল হয় এর মধ্যে সবচেয়ে ব্যস্ততম রুটের নাম হলো নর্থ আটলান্টিক সমুদ্রপথ। পৃথিবীর সবথেকে ব্যস্ততম সমুদ্র পথের নাম হলো নর্থ আটলান্টিক সমুদ্রপথ, কারণ এর তীরে অবস্থিত ইউরোপিয়ান দেশগুলো আর এই দিকে হচ্ছে আমেরিকান দেশগুলো। সো এই রুটটা হলো পৃথিবীর সবথেকে ব্যস্ততম সমুদ্র রুট, ওকে। এরপরে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম রুট বলা হয় সুয়েজ খালকে। সুয়েজ খাল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল দেখেন, এই সুয়েজ খাল খননের আগে 1869-এর আগে যদি বলি আমি, তাহলে পৃথিবীর জাহাজগুলো যদি ইউরোপ থেকে ভারতে বা অস্ট্রেলিয়া বা চায়নায় যেতে হতো বা এই অঞ্চলটায়, তাহলে কিন্তু জাহাজ কীভাবে ঘুরে আসতো দেখেন। ধরেন ইতালিয়ান একটা জাহাজ আসবে কোথায়? ভারতে। এই যে ইতালি, দেখেন এটা হলো ইতালি, এটা হলো ভারত, কিন্তু ইতালি থেকে জাহাজকে কীভাবে আসতে হতো এই পথ দিয়ে। এটার নাম হলো কি? এটার নাম হলো মেডিটেরিয়ান বা অথবা ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর থেকে জিব্রাল্টার প্রণালী হয়ে আফ্রিকার পশ্চিম উপকূল ঘুরে দক্ষিণে হর্ন, কেপ অফ গুড হোপ, ওকে। কেপ অফ গুড হোপ মানে হচ্ছে উত্তম আশা অন্তরীপ, এই জায়গাটা, এই উত্তম আশা অন্তরীপ ঘুরে ভারত মহাসাগর দিয়ে ভারতের মুম্বাইতে আসতে হতো একটা জাহাজকে, দেখছেন খেয়াল করে। অথবা অস্ট্রেলিয়া গেলে এই পথ থেকে ঘুরে এসে এইদিকে আসতে হতো। এটা অনেক পথ। কিন্তু দেখেন সুয়েজ খাল পথ যখন হচ্ছে ফ্রান্স খনন শুরু করলো মিশরের উপর দিয়ে, এইদিকে পোর্ট সুয়েজ অথবা রেড সি, আর এইদিকে আসলে ভূমধ্যসাগর, অল্প একটু পথ যেখানে হচ্ছে মাত্র একটা খাল কেটে দিলেই জাহাজগুলো ঢুকতে পারে। এখন দেখেন যদি ইতালি থেকে একটা জাহাজ বর্তমানে ভারতে আসে, তাহলে কিভাবে আসে? এই যে ইতালি থেকে সুয়েজ খালে ঢুকে মিশরকে কর ট্যাক্স দিয়ে মিশরের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেড সিতে আসবে। রেড সিতে এসে এই পেশে এসে জিবুতিতে আসবে, জিবুতি, দেখছেন। অর্থাৎ এটাকে বলা হয় বাবেল মানদেব প্রণালী। এই বাবেল মানদেব প্রণালী একটা ডেঞ্জারাস প্রণালী, কারণ হচ্ছে এই বাবেল মানদেব প্রণালীর পাশে হচ্ছে আপনার জিবুতি, বাট সে খুব শান্তশিষ্ট দেশ, কিন্তু তার পাশের দেশের নাম হলো এই গালফ অফ এডেনে আসলে এই দিকের যে ভয়ঙ্কর রাষ্ট্রের নাম হলো সোমালিয়া। এখানে এসে সোমালিয়ান দস্যুরা এসে আক্রমণ করে জাহাজগুলোকে, এবং পৃথিবীর যে কোনো পাওয়ারফুল রাষ্ট্র বলেন, বাংলাদেশ থেকে শুরু করে চায়না বলেন, আমেরিকা বলেন, যে কোনো দেশের জাহাজকে এরা হচ্ছে আটকে দেয়, এবং আটকে দিয়ে এরা হচ্ছে কী করে মুক্তিপণ আদায় করে। এবং এটা কিন্তু এদেশের সরকারও ওদেরকে কিছু বলে না, অথবা বলার মতো শক্তি নেই। এই দেশের নাম কি? সোমালিয়া। অর্থাৎ এই সোমালিয়া আসলে এই জাহাজগুলো একেবারে অরক্ষিত হয়ে যায় এই জিবুতিতে আসলে। সো
পৃথিবীর যে কোনো দেশকে, যেহেতু এই পথটা মানে হচ্ছে আটলান্টিক সাগরের পরে, ওকে, আটলান্টিক মহাসাগরের সমুদ্রপথের পরে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম সমুদ্রপথের নাম হলো সুয়েজ খাল পথ। তাহলে এই পথটার নাম কি? এটাকে বলা হয় সুয়েজ খাল পথ। সুয়েজ খাল থেকে জিব্রাল্টার প্রণালী, এটাকে বলা হয় সুয়েজ খাল পথ। এই পথটা দিয়ে হচ্ছে আপনার জাহাজকে যাতায়াত করতে হয় এবং এটাই হলো পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম সমুদ্রপথ আফটার নর্থ আটলান্টিক রুট। ওকে, এই তাহলে এই জায়গাটায় এসে এই জিবুতিতে আসলেই হচ্ছে জাহাজকে আটকে দেবে কে? এই সোমালিয়ান জসুরা। সো জিবুতিতে আসার আগেই এই জন্য হচ্ছে জিবুতিতে একটা ঘাঁটি থাকলে সেখান থেকে যে কোনো মুহূর্তে হেলিকপ্টার হোক বা জাহাজগুলো হোক, এগুলো দিয়ে হচ্ছে আপনার প্রতি আক্রমণ করে এই বিদেশি শক্তিগুলো। যেমন এখানে হচ্ছে আপনার রাশিয়া, জাপান, চায়না, তারপরে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, আরও অনেক দেশ, জার্মানি, এদের প্রত্যেকের সমুদ্র ঘাঁটি আছে বা সামরিক ঘাঁটি আছে। কোথায়? এই জিবুতিতে। এখন জিবুতি কেন গুরুত্বপূর্ণ এবার আমরা বুঝতে পারছি কিনা, এবং এই কারণে হচ্ছে চীন যে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতে চায় পৃথিবীতে, সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য কিন্তু আপনার এই জিবুতি জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এখান থেকে ঘাঁটি স্থাপন করলে আপনার একদিকে যেমন নিরাপত্তা দেওয়া যায় জাহাজগুলোকে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে চীনা জাহাজ যাতায়াত করে, আমেরিকান জাহাজ যাতায়াত করে, সো নিরাপত্তার দিকটাও হয়ে যায়। আবার আফ্রিকার দেশগুলোতে অথবা এই দিকে যে আমেরিকান ঘাঁটিগুলো আছে সেগুলোর একটা কাউন্টার হিসেবে কিন্তু আপনার এটাকে ইউজ করতে পারে। অথবা এখান থেকে বিভিন্ন বাণিজ্য পণ্য হচ্ছে আফ্রিকায় তারা হচ্ছে ঢুকাতে পারবে। কারা? চাইনিজরা। সো এখান থেকে এই জিবুতি থেকে অথবা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে অথবা আপনার এই বাবেল মানদেব প্রণালী থেকে আপনার প্রায় বিসিএসে প্রায় প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। মানে এই রুট থেকে আপনার প্রতি বছর আপনি একটা না একটা প্রশ্ন পাবেনই। দেখছেন খেয়াল করে? সো ভূ রাজনীতিতে আমাকে এই দিকগুলো অনেক ভালো করে বুঝতে হবে। আপনি আন্তর্জাতিক বলেন আর ভূগোল বলেন, দুই দিকটাই আপনাকে ভালো করে বুঝতে হবে। এজন্য মানচিত্রের গুরুত্ব এত বেশি। এখন দেখেন, এই যে সুয়েজ খাল পথ দিয়ে ঢুকলো, রেড সি দিয়ে ঢুকে এখানে যে সুয়েজ খাল, এই সুয়েজ খাল থেকে যদি জাহাজকে ঢুকতে হয়, কোথায় ঢুকতে হয়? এই ইউরোপিয়ান দেশগুলো তো ভূমধ্য সাগরে, তাহলে কিন্তু সুয়েজ খালকে ব্যবহার করতে হয়। এখন সুয়েজ খাল যখন ব্যবহার করে একটা দেশ, তখন কিন্তু তাকে হচ্ছে আপনার এই মিশর কর্তৃপক্ষের অনুমতি লাগে। এখন দেখেন এখানেও কিন্তু একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি? সেই ইতিহাসগুলো কিন্তু আমরা বৈশ্বিক ইতিহাসে পড়ি। মানে আপনাকে মানচিত্র যে কোথায় লাগে না এটা আমি শুধু বলবো, সব জায়গায় মানচিত্র লাগে। আপনি যদি এই আমেরিকার গৃহযুদ্ধ বুঝতে চান, আপনাকে রাজনীতি যদি বুঝতে চান, তাহলে আমি যদি জাস্ট একবার বুঝাই দিই যে এই আমেরিকার গৃহযুদ্ধ কেন বাধে এবং আমেরিকার দাসপ্রথা কেন বিলুপ্ত হয়, অথবা আমেরিকার দাসপ্রথা থাকার পক্ষে কেন কিছু দেশ ছিল, সেগুলো নিয়ে আমি প্রশ্ন করি। জাস্ট আপনি মুখস্থ করলে মুখস্থ হবে না, বাট আমি যখন আপনাকে মানচিত্র এঁকে বুঝাই দেবো আপনি জীবনেও ভুলবেন না। ওকে, চায়নাকে বুঝতে হলে আপনাকে মানচিত্র বুঝতে হবে। আসলে মানচিত্র ছাড়া আন্তর্জাতিক, বাংলাদেশ, ভূগোল এগুলো পড়াই যায় না, ঠিক আছে? সো যারা মানচিত্র ভালো পড়ে তারা আপনারা খুব ভালো অ্যান্সার করতে পারবে। যা হোক, এই যে আমি বলছিলাম যে বৈশ্বিক ইতিহাস কিভাবে চলে আসে, আমি যদি ভূ রাজনীতি বুঝতে চাই তাহলে আমাকে বৈশ্বিক ইতিহাস চলে আসে। দেখেন ইজিপ্টে যদি যাই আমরা, দেখেন এখানে কিন্তু এই যে সুয়েজ খাল খনন করলো তারও কিন্তু ইতিহাস আছে। এই সুয়েজ খাল খনন কিন্তু শুরু করছিল কারা? ফরাসিরা। ফরাসি মানে ফ্রান্সলারা, তাই না? বাট এটা একটা অলাভজনক প্রজেক্ট ভেবে এই ফরাসিরা কিন্তু এখান থেকে গুটিয়ে নেয়, এবং গুটিয়ে নিলে কিন্তু এরপরে হচ্ছে খুব কি বলে যেন কাজের উপর কাজ করে হচ্ছে আপনার ব্রিটেন, অর্থাৎ ব্রিটিশরা কী করে আপনার এই সুয়েজ খাল পুনরায় খনন শুরু করে, মানে ওদের ফ্রি কাজের উপরে, তাই না? খনন করা শুরু করলে হচ্ছে এটা কী করা হয়, সুয়েজ খাল কাজ শেষ হয়ে যায় এবং সুয়েজ খালকে প্রথমে করা হয় আন্তর্জাতিকীকরণ, মানে যে কোনো দেশ ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা জানি যে 1869 সালে এটাকে আন্তর্জাতিকরণ করা হয় এবং ব্রিটিশরা এটাকে নিয়ন্ত্রণে নেয়। ওকে, এখন দেখেন যে এটা কখন জাতীয়করণ করা হয়। জাতীয়করণ মানে হচ্ছে এটাকে শুধুমাত্র মিশর ব্যবহার করতে পারবে, আর মিশর থেকে যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে তাকে অবশ্যই মিশরের অনুমতি লাগবে এবং মিশরকে ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় জাতীয়করণ। তাহলে প্রশ্ন হলো, সুয়েজ খালকে জাতীয়করণ করে মিশরের কোন প্রেসিডেন্ট? বলুন তো। প্রশ্ন, সুয়েজ খালকে জাতীয়করণ করে মিশরের কোন প্রেসিডেন্ট? সুয়েজ খালকে জাতীয়করণ করে মিশরের কোন প্রেসিডেন্ট? ওকে, আচ্ছা, প্রশ্ন নম্বর 2, সুয়েজ খাল খননের পূর্বে
সুয়েজ খাল খননের পূর্বে জাহাজগুলো কোন পথ ঘুরে আসতো? অর্থাৎ ভারতে অথবা এশিয়ার দেশগুলো আসতে হলে জাহাজগুলো কোন পথ ঘুরে আসতে হতো? এটা একটা পথের নাম আছে, কিন্তু এই যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন এই পথটাকে বলা হয় উত্তমশা অন্তরীপ পথ। ওকে, এটা হচ্ছে সাউথ আফ্রিকার উত্তমশা অন্তরীপ। উত্তমশা ইংরেজিতে বলা হয় কেপ অফ গুড হোপ। কেপ মানে হলো অন্তরীপ। ওকে, তাহলে দেখেন যে সুয়েজ খাল খননের পূর্বে এই জাহাজগুলো যদি ইউরোপ থেকে অথবা আমেরিকা থেকে এশিয়ার দেশগুলো আসতে হতো তাহলে তাকে অবশ্যই এই উত্তমশা অন্তরীপ এবং নর্থ আটলান্টিক পথ পাড়ি দিয়ে আসতে হতো এশিয়ার দেশগুলোতে। ওকে, আর বর্তমানে হচ্ছে আপনার এই সুয়েজ খাল মিশর কর্তৃপক্ষের অধীনে এবং এটাকে জাতীয়করণ করে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। প্রেসিডেন্টের নাম হলো কি? জামাল আবদেল নাসের। ঠিক আছে, এই সুয়েজ খালের দখল নিয়ে অথবা সুয়েজ খালের কাউন্টার হিসেবে আপনার কিন্তু আপনার অনেক দেশ এখানে মুখিয়ে থাকে। যেমন পার্শ্ববর্তী দেশ হচ্ছে আপনার ইসরায়েল। এই ইসরায়েল কিন্তু এখান থেকে একটা বিকল্প খাল খনন করতে চায় সুয়েজ খালের পাশ দিয়ে, কারণ হিউজ এখানে ইনকাম, এবং ইসরায়েল এখানে একটা বেকায়দায় পড়ে মিশরের কারণে। সো ইসরায়েল চায় যে এখান থেকে একটা বিকল্প রুট ইউজ করতে। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্টের নাম হলো কি? জামাল আবদেল নাসের। যাই হোক, আমরা অনেক দূর আপনাদের জামাল আবদেল নাসের, হ্যাঁ অনেকে বলছেন জামাল আবদেল নাসের কেপ অফ গুড হোপ। হ্যাঁ ওকে, জামাল নাসের। আচ্ছা, জামালও বলে গামালও বলে, জি দিয়ে শুরু তো গামালও বলা হয়। আচ্ছা, জামাল হোক আর গামাল হোক, পরীক্ষায় বানান ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, একবার প্রশ্ন করা হয়েছিল, একবার বলছিল যে আমাদের গাড়ি যারা চালায় অর্থাৎ ড্রাইভাররা আসলে কি পাস হবে? এরা কি এসএসসি পাস নাকি ইন্টার পাস করা হবে? এখন আমাদের কোনো এক মন্ত্রী বা গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি, রাজনীতিবিদ, তিনি বলছিলেন যে এটা পাস কি দরকার, চালাবে হচ্ছে গাড়ি, তার পাশের কি দরকার? শুধুমাত্র গরু আর মানুষের পার্থক্য যদি চোখে বুঝতে পারে তাহলে তাকে লাইসেন্স দেওয়া যায়। মানে হচ্ছে যিনি গাড়ি চালাবেন তার লেখাপড়ার দরকার কি? সে শুধুমাত্র গরু আর যদি মানুষের পার্থক্য বুঝতে পারে তাহলে তাকে লাইসেন্স দেওয়া যাবে। এটাই হচ্ছে যোগ্যতা। মানে হচ্ছে সামনে ব্যাটা দেখবে কোনটা গরু আর কোনটা মানুষ, এই পার্থক্যটা বুঝলেই তাকে লাইসেন্স দেওয়া যায়। ঠিক আছে, এটা বলছিলেন, এটা হাস্যকর কথা। আচ্ছা, ভিডিওটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ থাকবে। আপনারা একটু তারপর শেয়ার দিয়ে রাখুন, যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগবে। আচ্ছা, একজন বলছে আজাইরা পড়ালেখা, অথচ আমেরিকানরা জানেই না যে বাংলাদেশ কোথায়। এসব আজব মুখস্থ করতেই হবে, শিক্ষা গবেষণামূলক না হয়, জাস্ট চাকরির জন্য এসব মুখস্থ করায়। আমেরিকানরা জানে না, এটা আমেরিকানদের অজ্ঞতা, বাট আমরা কিন্তু জানি। আমরা জানি যে আমেরিকা কোথায়, কিন্তু আমেরিকানরা হয়তো জানে না যে বাংলাদেশ বা সিঙ্গাপুর কোথায়। আপনারা জানেন কি না যে আমেরিকানরা অনেক শিক্ষিত হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি এরা কিন্তু অনেক কম জানে। ইভেন যদি আপনি বলেন সিঙ্গাপুর অথবা হংকং, এই দুইটা জিনিস যদি বলেন তাহলে সবথেকে বেশি গুগলে সার্চ হয় কখন জানেন তো আপনারা? যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সাক্ষাৎ করবে, আমরা জানি সেই সাক্ষাৎটি হয় কোথায়? সেই সাক্ষাৎটি হয় হলো সিঙ্গাপুরের সান্তোসা আইল্যান্ডে। এটাও কিন্তু 39তম বিসিএসের প্রশ্ন আসছিল। দেখেন, প্রশ্ন আর প্রশ্ন, গল্প, শুধু গল্প না, এগুলোই প্রশ্ন। তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাক্ষাৎ হবে। সেই সাক্ষাতের মধ্যস্থতা করে হচ্ছে আপনার ছোট রাষ্ট্র সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুরে একটা আইল্যান্ড এবং সেখানে আপনার অনেকগুলো হোটেল আছে। সেই দ্বীপের নাম হলো সান্তোসা আইল্যান্ড। এই সান্তোসা আইল্যান্ডে বৈঠক করে কিম জং উন এবং ডোনাল্ড ট্রাম্প, এবং সেই বৈঠকের সময় হচ্ছে মার্কিনিরা জানতোই না সিঙ্গাপুর কোথায়। বেশিরভাগ মার্কিনই তখন সার্চ দেয় যে এটা কি ইজ সিঙ্গাপুর মানে সিটি অর এই ধরনের আর কি ক্যাপিটাল অফ চায়না। মানে ওরা মনে করতো যে এটা মনে হয় চায়নার কোনো ক্যাপিটাল অথবা চায়নার কোনো শহর অথবা চায়নার কোনো বন্দর হিসেবে জানতো আমেরিকানরা।
ওরা জানেই না যে সিঙ্গাপুর একটা স্বাধীন দেশ, আপনারা জানেন কি না? এটাই গুগলে সব থেকে বেশি সার্চ হয়। কিন্তু আমরা কিন্তু ঠিকই জানি যে আমেরিকার রাজধানী ওয়াশিংটন নাকি আপনার নিউ ইয়র্ক, বড় শহরের নাম কি ক্যালিফোর্নিয়া কোথায়। ঠিক আছে, দেখেন আমরা গরিব হয়েছি, সো আমাদের এই আজাইরা জিনিস পড়তেই হবে, ব্যাপার না, এটাই আমাদের পরীক্ষা। আচ্ছা, মজার একটা বিষয় যে আপনি হবেন হচ্ছে কি জানো, ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন, আপনি বিসিএস দিচ্ছেন, অথচ আপনাকে জানতে হবে কি কর্তৃকারক, কর্মকারক ইত্যাদি ইত্যাদি। এটাই আমাদের আজাইরের সিস্টেম, মানে আমাদের কর্মমুখী শিক্ষা থেকে আমরা আসলে অনেক দূরে। যাই হোক, এগুলো তো আমরা বলতে পারি না অ্যাজ এ নাগরিক হিসেবে, এটা আমি যেহেতু চাকরি প্রার্থী আমরা এটা বলতে পারি না। ঠিক আছে, আমাদের এগুলোই মুখস্থ করতে হবে। মানে আপনি পদ্মা সেতুর দৈর্ঘ্য মাপবেন, সেটা কিসের জন্য বলেন তো? আপনি ধরেন কাজ করবেন একটা ভিন্ন ক্ষেত্রে, বাট আপনাকে জানতে হবে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত। এটা দিয়ে আমি আসলে কি করব আমি জানি না। আসলে এখানে একটা বিষয় থেকে যায় যে আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আমি জানি কি না যে পদ্মা সেতুর কত ব্যয় হচ্ছে, দেশের মোট জিডিপি কত, এগুলো আমার জানতে হবে না? এটা না জানলে আমি আসলে বিদ্যুতে কাজ করেও বা কী করবো? ঠিক আছে, আমি একটা দেশের সংস্থার প্রধান, বাট সেই সংস্থার প্রধান হিসেবে আমাকে যে বাজেটটা করতে হবে সেটাকে আমাকে আমার দেশের আয়তন কত, আমার দেশের ভোক্তা কত, এগুলো তো আমাকে জানতে হবে নাকি? এগুলো আসলেই গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ কেন দেখেন, আমরা যদি দেখি যে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি, হ্যাঁ, তারপর হচ্ছে আরও যে যেমন হচ্ছে আপনার আছে টুইটার, এরকম যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আমরা দেখি বৈশ্বিক প্রেক্ষাপটে, এর দেখবেন যে বেশিরভাগ প্রধানই হচ্ছে ইন্ডিয়ানরা। এই যে ইন্ডিয়ানরা যে প্রধান, এর একটা বড় কারণটা হলো, তাহলে আমেরিকানরা তো শিক্ষা দিকে এত এগিয়ে, তাহলে কেন ইন্ডিয়ানদের এই ধরনের বানায়, প্রধান বানাচ্ছে? এর একটা বড় কারণ হলো ইন্ডিয়ানরা একটা বৈরী পরিবেশ, অনেক জনসংখ্যার দেশে হচ্ছে মানুষ হচ্ছে, তাই না? এবং এরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অথবা পৃথিবীর ভোক্তা কারা, পৃথিবীতে কারা এটা ভোগ করবে, এই বিষয়গুলো যতটুকু জানতে পারবে এখানে এসিতে বসে যে জন্মগ্রহণ করছে, যে আপনার এই লোকাল বাসে চড়ে স্কুলে, কলেজে, ভার্সিটিতে যায়নি, সে কী করে বুঝবে বলেন? তার কাছে তো এই ইন্ডিয়া কেমন, তার কাছে মনে হবে না আফ্রিকা কেমন। সে তো মনে করবে ওই যে আপনার ছোটো একটা বাচ্চা স্কুলে গেছিলো, বাজারে গেছে, তো দেখছে যে গরিব লোক, তো বলছে বাবা ওদেরকে, বাবা কেমন গরিব? কয় অনেক গরিব বাবা, ওদের কিছুই নেই। কয় বাবা ওদের কি এক বস্তা টাকাও নেই? বুঝছেন তো? তাহলে আমেরিকানরাও আমাদেরকে ওইরকম ভাবে যে আমাদের কি এক বস্তা টাকাও নেই। আসলে তো আমাদের এক বস্তা না, আমাদের পকেটই ফাঁকা। এই জন্য হচ্ছে এইসব ক্ষেত্রে এগুলো জানতে হয়। এখন আমরা তো আর আমেরিকা না, ঠিক আছে, আমরা তো দুবাই না, আমাদের জন্য এগুলো জানতে হবে। ঠিক আমরাও যেভাবে জানি, ভারতীয়রা এভাবে করে আমাদের মতো করে জিকে পড়ে। আচ্ছা, আমরা আবারও যাই, তাহলে আমরা আবারও ঘুরে আসি। আমরা একটু ঢুকবো বাংলাদেশের দিকে আস্তে আস্তে করে। আচ্ছা, আমরা বাংলাদেশে যাওয়ার আগে ওই যে বলছিলাম যে লন্ডন শহর বরাবর পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করলাম। সেটি হলো মূল মধ্যরেখা বরাবর, এটাকে বলা হয় মেরিডিয়ানও বলা হয়। আচ্ছা, এখন এর আগামী আপনাদের একটা কথা বলছিলাম যে পৃথিবীর এই যেগুলো স্বর্ণরেখা, তাই না? পৃথিবীর নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর এবং দক্ষিণে, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে যে কোনো সমান্তরাল রেখাই হবে অক্ষরেখা। ওকে, আর দেখেন যে মূল মধ্যরেখা থেকে পূর্ব এবং পশ্চিমে যে কোনো রেখা, মানে হচ্ছে এইভাবে যেগুলো খাড়া আছে, তাই না, এগুলোকে বলা হবে দ্রাঘিমা রেখা। এগুলোকে বলা হবে কি? দ্রাঘিমা রেখা। এর নাম হবে সূক্ষ্মভাবে নাম হতে পারে, যে কোনো ডিগ্রি নাম অনুসারে নাম হয়, অথবা বিশেষ কোনো নামে এর নামকরণ থাকতে পারে। এটা হলো বিষয়। এখন দেখব আমরা এই দুই রেখা থেকে কিভাবে আমরা সময় পরিমাপ করি অথবা দেশের অবস্থান আমরা নির্ণয় করি, সেটা দেখব আমরা। দেখেন, এই নিরক্ষরেখা থেকে যদি আমি পূর্ব দিকে যাই, আমি আগেই বলছি যে ডান দিকটা পূর্ব, এবং আমরা বলে থাকি যে সূর্য কোন দিক থেকে ওঠে সেটা হল আমরা বলি পূর্ব দিক থেকে ওঠে, আর কোন দিক থেকে অস্ত যায় সেটাকে আমরা বলি কি? পশ্চিম দিকে অস্ত যায়। ব্যাপারটা একটু আমরা স্বাভাবিকভাবে ভাবি, কিন্তু আসলে এটাও একটা ভুল কনসেপ্ট। আসলে সূর্য অস্তও যায় না, সূর্য ওঠেও না, আসলে আমরাই শুধুমাত্র ঘুরি। সেটা কীভাবে ঘুরি দেখেন, এটা একটা পৃথিবী, এই পৃথিবীটার যদি এই পাশটা আমি সূর্য কল্পনা করি পূর্ব দিকে, এটা ধরুন সূর্য আর এটা পৃথিবী,
তাহলে এটা যদি একটা অন্ধকার ঘর হয়, ধরেন মহাবিশ্বটা একটা অন্ধকার জায়গা, সেই অন্ধকার জায়গায় সূর্য কিরণ দিচ্ছে অথবা নক্ষত্রগুলো কিরণ দিচ্ছে, তাহলে এটা হলো সূর্য আর এটা পৃথিবী। তাহলে এই সূর্যের যে আলোটা, অথবা এটাকে মোমবাতি যদি বলি, মোমবাতিটা এই ধরনের সূর্য, তাহলে এই প্রান্তটা আলো পড়বে, তাই না? ঠিক অর্ধেক মানে 180 ডিগ্রি পর্যন্ত এখানে আমরা শুধু আলো দেখব। তার বিপরীত দিকটা যেহেতু সারা ঘরটা অন্ধকার, সেহেতু এই দিকটা কিন্তু অন্ধকার থাকবে। তাহলে এই যে অংশটা আলো পড়তেছে এটাকে আমরা বলবো দিন, আর অন্ধকার যে বিপরীত অংশটা 180 ডিগ্রি এটাকে আমরা বলবো কি রাত। এটাই আপনার দিন রাত। এখন কীভাবে ঘুরে পৃথিবীটা ঘুরতেছে এভাবে, ঘুরলে যে অংশে আলো পড়তেছে, এই যে বললাম যে একই জায়গায় ঘুরে আসে, ঠিক ওই দেশটা 24 ঘন্টায়, এই যে 24 ঘন্টায় ঘুরে আসে এটাকে আমরা একদিন বলি, তাই না? এই তাহলে এই পৃথিবীটাও আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন দিন রাত কীভাবে হয়। ওই যে আমি আগে বলছি একটা ভুল কনসেপ্ট যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিক থেকে অস্ত নিমিত হয়। এখন দেখেন যে পূর্ব দিক থেকে উঠলে এই দিকের দেশগুলো যেখানে প্রশান্ত মহাসাগর আছে, এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই কিন্তু প্রথম কিরণ দেয়। যেমন দেখেন যে এই দিকে আছে অকল্যান্ড, নিউজিল্যান্ডের কি আছে অকল্যান্ড। আমরা যখন নববর্ষ দেখবেন সবচেয়ে প্রথম নববর্ষ উদযাপন শুরু হয় সবচেয়ে বড় নগরী যদি বলি তাহলে আপনার অকল্যান্ড থেকে, তাই না? এই অকল্যান্ডে এদিকে আছে জাপান, এদিকে আছে কোরিয়া, এগুলোই হচ্ছে আপনার প্রথম সূর্য আমরা দেখতে পাই। সো জাপানকে আমরা এই জন্য বলি সূর্যোদয়ের দেশ, মানে সূর্য উদয় হয়। আর এই জাপানের সূর্য প্রথম লাগে কোথায়? কোরিয়ায়। এই জন্য আমরা কোরিয়াকে বলি সকালবেলা শান্তি, আমরা কোরিয়াকে কি বলি? সকালবেলা শান্তি বলি। আর অকল্যান্ড শহর থেকে আমরা প্রথম নববর্ষ উদযাপন শুরু করি। ওকে, সো এই দিক থেকে সূর্য ঘুরতে ঘুরতে এদিকে যায়, তাই না? এটাকে আমরা এই যে ঘুরে আসে এটাকে আমরা দিন রাত বলি। এখন এই দিন রাতের পার্থক্য কিভাবে হয় এটা একটু দেখি। দেখেন আমি আগেই বলছি এখান থেকে অর্থাৎ এই মাঝখান থেকে এই প্রান্তের দৈর্ঘ্য, এই প্রান্তের দূরত্ব হলো 180 ডিগ্রি। ঠিক এই মাঝখান থেকে এই প্রান্তের দূরত্ব হলো 180 ডিগ্রি। এটা আমরা ভাগ করলাম সূক্ষ্মভাবে, ঠিক আছে? এখন বলা হলো প্রতি 1 ডিগ্রি, যেহেতু পৃথিবীটা 360 ডিগ্রি কোণ, তাহলে 360 ডিগ্রি সমান 24 ঘন্টা। ওকে, 360 ডিগ্রি সমান কি? 24 ঘন্টা। তার মানে প্রতি 1 ডিগ্রি কত? অতএব 1 ডিগ্রি সমান 4 মিনিট। মানে আপনি যদি প্রতি 1 ডিগ্রি ক্রস করেন দূরত্ব, তাহলে আপনার সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তাহলে আমি যদি বলি 15 ডিগ্রি সমান কত, তাহলে 15 গুণ 4 সমান কত হয়? 60 মিনিট। এই 60 মিনিটকে আমরা কি বলি? 60 মিনিট না বলে আমরা এটাকে বলি 1 ঘন্টা বলি। তাহলে এই দিকে যে 180 ডিগ্রি আছে, অতএব 180 ডিগ্রিতে কত হয়? 180 ডিগ্রিকে আমরা যদি দেখেন 180 ডিগ্রি ভাগ 15, এতে অ্যান্সার হবে 12। তাহলে 180 ডিগ্রি সমান 12 ঘন্টা। তার মানে এইদিকে যে 180 ডিগ্রি এটা হলো 12 ঘন্টা। এখান থেকে সূর্য এই পর্যন্ত আসলে এটাকে আমরা 12 ঘন্টা বলি, আর এখান থেকে সূর্য এই পর্যন্ত গেলে আমরা এটাকে 12 ঘন্টা বলি। অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে সূর্য আসলে এটাকে একবার ক্রস করা হবে, যেহেতু পৃথিবী গোল, এটাকে আমরা বলবো কি 24 ঘন্টা বা একদিন। এখন এই যে আমরা দেখবেন যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যখন আমরা নির্ণয় করি, তখন কিন্তু আমরা এটাকে একদিকে অক্ষাংশ বলি আর একদিকে বলি মিনিট বলি। এই মিনিটটা হচ্ছে এইটা, বুঝছেন তো? এই মিনিট এবং অক্ষাংশ মিলালে হচ্ছে আপনার সেই জায়গাটা একেবারে সূক্ষ্ম জায়গায় যে আপনার গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে। যেমন গুগল আমাকে পৃথিবীকে সব থেকে সহজ করে দিয়েছে, সেই গুগল ম্যাপে আপনি একেবারে জাস্ট জায়গায় পৌঁছতে পারবেন। এখন আপনি যদি ইসরায়েল থেকে একটি আক্রমণ করেন বহির্বিশ্বের কোনো দেশে, অথবা আপনি যদি সৌদি আরব থেকে বহির্বিশ্বের কোনো দেশে আক্রমণ করেন, সেই আক্রমণটা কিন্তু আপনাকে এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানতে হবে, ঠিক আছে? আপনি দেশে বসে আক্রমণ করলেই শুধুমাত্র ওই দেশে যেয়ে পড়বে জায়গা মতো, ঠিক আছে? এই জন্য কিন্তু আপনার উত্তর কোরিয়া যখন আমেরিকাকে হুমকি দেয়, কারণ দেখেন যে উত্তর কোরিয়া থেকে দূরে, অনেক দূরে, কয়েক হাজার মাইল দূরে হচ্ছে আপনার আমেরিকার একটা দ্বীপ, নাম হলো গুয়াম, ঠিক আছে? এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ হচ্ছে গুয়াম। এখন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট সে হচ্ছে হুমকি দিয়েছিল হচ্ছে আপনার আমেরিকাকে যে আমরা কিন্তু গুয়াম উড়িয়ে দেব, ঠিক আছে? গুয়াম উড়িয়ে দেবে, কারণ নর্থ কোরিয়া থেকে আমেরিকা অনেক বেশি দূরে, এত দূরে হামলা করা সম্ভব না দেশে বসে। কিন্তু গুয়ামে হামলা করার জন্য যে এই ধরনের রসদ দরকার, এটা কিন্তু উত্তর কোরিয়ার ছিল। সো বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিল, কি আসছিল? গুয়ামের গভর্নরের নাম কি? দেখছেন, এইগুলোই বিসিএস প্রশ্ন। মানে আন্তর্জাতিক রাজনীতিতে
একটা হুমকি দিলেও সেগুলো পরীক্ষায় আপনার কিন্তু আসতে পারে, ঠিক আছে, এটা একটা বিষয়। অনেক ঘোষণা দেয় কিন্তু ঘোষণাগুলো কিন্তু কার্যকর হয় না, বাট তারপরে কিন্তু পরীক্ষায় এসে থাকে। যেমন প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যে বাংলাদেশ কোন দেশের কাছ থেকে কৃষি জমি ইজারা চেয়েছে। আসলে কৃষি জমি ইজারা আমরা নেই নাই, বা শুধুমাত্র চেয়েছিল যে হ্যাঁ চাওয়া যায় কি না। আফ্রিকার দেশ সেনেগালে শুধু আলোচনা করছে, এটাই পরীক্ষায় চলে আসছে, ঠিক আছে। তার মানে যেটা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি অথবা যেটা নিয়ে দেশের কোনো বিষয় একটু গরম হবে, এটাই হচ্ছে আমাদের বিসিএসের প্রশ্ন অথবা যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্ন এসে থাকে, এই আর কি। তাহলে আমরা দেখব আমরা কোথায়, বারবার বলতেছি আমরা কোথায়, মানে বাংলাদেশ কোথায়। আচ্ছা, আমরা কিন্তু মূল মধ্যরেখা থেকে আমরা কোন দিকে, দেখেন খেয়াল করে, এখানে একটি সূক্ষ্ম বিষয় আপনার মনে রাখবেন। নিরক্ষরেখা থেকে বাংলাদেশ উত্তরে, ওকে, নিরক্ষরেখা মানে এই মাঝখানেরটা, তাহলে নিরক্ষরেখা থেকে বাংলাদেশ উত্তরে, ধরেন এটা বাংলাদেশ, ওকে, আর মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ পূর্বে, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে আমরা কোথায়, আমরা হলাম 90 ডিগ্রি বরাবর। আচ্ছা দেখেন, আমি আগেই বলছি প্রতি 1 ডিগ্রি সমান 4 মিনিট, আর প্রতি 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা, অতএব প্রতি 180 ডিগ্রি সমান সমান 12 ঘন্টা। তাহলে আমরা আসি 6 ঘন্টা। সেটা কীভাবে দেখেন, যে বলা হলো লন্ডনে জিএমটি যদি 0 হয়, জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম। এই গ্রিনিচ কোথায় অবস্থিত, গ্রিনিচ একটা মন্দিরের নাম, এটা হলো লন্ডন। আপনারা দেখবেন যে লন্ডন ব্রিজের উপরে একটা বড় টাওয়ার আছে, সেই টাওয়ারে একটা ঘড়ি আছে। এই ঘড়িটার নাম অনুসারে ওই ইয়াটাকে বলা হয় টাওয়ার, ক্লক টাওয়ার না কি যেন বলে আর কি, ক্লক টাওয়ার মনে হয় বলা হয়, বাকি নাকি টাওয়ার ব্রিজ বলা হয়, যা হোক। এবং ওই ঘড়িটাই পৃথিবীর প্রমাণ সময়, ওখান থেকে পৃথিবীর সময়কে ভাগ করা হয়েছে বলে। এখন আমরা কোথায়, আমরা মানে ঢাকা অথবা বাংলাদেশ কোথায়। আচ্ছা, আমরা হলাম নিরক্ষরেখা থেকে 90 ডিগ্রি পূর্ব দিকে, ভুল বললাম, আবারও বলি নিরক্ষরেখা, মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ হলো 90 ডিগ্রি পূর্ব দিকে, ওকে। তাহলে এই যে মাঝ বরাবর, যেহেতু এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্য, এখান থেকে এখানের দৈর্ঘ্য হলো 180 ডিগ্রি, তাহলে আমরা পড়ছি কোন ডিগ্রিতে, 90 ডিগ্রিতে। তাহলে এটাকে বলা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন এটা কোন দিকে, এটা হলো পূর্ব দিকে। পূর্ব মানে কেন, মানে ডান দিকে মানে পূর্ব, ওকে, 90 ডিগ্রি পূর্ব। আর ঠিক এদিক গেলে হবে 90 ডিগ্রি পশ্চিম, যদি মাঝখানে বলি, ঠিক আছে। তাহলে আমরা পড়ছি 90 ডিগ্রি পূর্ব দিকে। তাহলে বাংলাদেশ কোথায় দেখেন, এই যে বাংলাদেশ, এইটা ধরেন বাংলাদেশ, ওকে। এখন দেখেন এখানে এসে আমরা কি পেয়ে গেছি, এখানে এসে আমরা পেয়ে গেছি যে বাংলাদেশটা উপর দিয়ে কয়টি আন্তর্জাতিক রেখা গেছে দেখেন। তাহলে মনে রাখবেন যে বাংলাদেশের উপর দিয়ে 2টি আন্তর্জাতিক রেখা অতিক্রম করছে। এর একটা হলো কর্কট ক্রান্তি রেখা, মানে এটার নাম কি, কর্কট ক্রান্তি রেখা। আর এই যে রেখাটা উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে, এটাকে বলা হয় 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আগেই বলছি এগুলোকে বলা হয় দ্রাঘিমা, যে কোনো রেখা এভাবে টানলেই হবে দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের উপর দিয়ে 2টি রেখা গেছে, একটা হলো কর্কট ক্রান্তি রেখা, এই যে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্ব দিকে, আর উত্তর থেকে দক্ষিণে গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দেখছেন খেয়াল করে, তাহলে লিখে রাখেন, বাংলাদেশের উপর দিয়ে 2টি আন্তর্জাতিক রেখা অতিক্রম করছে, ওকে। লেখেন তাহলে, পূর্ব থেকে পশ্চিমে কর্কট ক্রান্তি রেখা, পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্বে কর্কট ক্রান্তি রেখা। আর এই কর্কট ক্রান্তি রেখা কুমিল্লা শহরের মধ্য দিয়ে প্রবেশ করছে আর চুয়াডাঙ্গা যেয়ে ছেদ করছে। দেখেন এই যে কুমিল্লা শহর, এখানে হচ্ছে চুয়াডাঙ্গা, এটা হলো কুমিল্লার টমসম ব্রিজ। কুমিল্লার টমসম ব্রিজের উপর দিয়ে একেবারে গেছে হচ্ছে এই কর্কট ক্রান্তি রেখা, আর চুয়াডাঙ্গা দিয়ে ছেদ করছে, এখন ইন্ডিয়ার মধ্য দিয়ে চলে গেছে, ঠিক আছে। আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা হচ্ছে শেরপুর জেলার উপর দিয়ে প্রবেশ করছে। শেরপুর, দেখেন শেরপুর জেলার মধ্য দিয়ে প্রবেশ করলো আর বরগুনা জেলা থেকে ছেদ করলো, বঙ্গোপসাগরের দিকে গেল, ওকে। তাহলে
90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা কোন দিক থেকে কোন দিকে গেছে? গেছে হচ্ছে শেরপুর দিয়ে প্রবেশ করে, মনে রাখবেন, বরগুনা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হলো। এখন দেখেন মাঝখানে কিন্তু এখানে দুইটা জিনিস ক্রস করে গেছে। সেটা কিভাবে দেখেন, এই যে 90 ডিগ্রি এবং 23.5 ডিগ্রি, মানে কর্কটক্রান্তি রেখা কিন্তু আবার দুইটা আবার এক জায়গায় মিলছে। দেখছেন খেয়াল করে? এই জায়গাটা কিন্তু কত গুরুত্বপূর্ণ। এই জায়গার নাম হলো ভাঙ্গা, ফরিদপুরের ভাঙ্গা। ওকে, এখন তাহলে দেখেন যে কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আবার পরস্পর মিলিত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক। তাহলে 90 ডিগ্রি এবং 23.5 ডিগ্রি এই দুটি রেখা আবার পরস্পর মিলিত হয়েছে কোথায়? এটা হলো ফরিদপুরের ভাঙ্গায়। এখন প্রশ্ন হলো, এই জায়গাটা আমরা একটা মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণ করতেছি, সেই জিনিসটার নাম কি? আচ্ছা, সেখানে আবার একটা মহাকাশ অবলোকন কেন্দ্র হচ্ছে। এখন এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, পৃথিবীতে এরকম গুরুত্বপূর্ণ ছেদবিন্দু আছে 36টা। কয়টা বলেন তো? 36টা, তার একটা বাংলাদেশে। দেখেন খেয়াল করে, পৃথিবীতে এরকম গুরুত্বপূর্ণ ছেদবিন্দুর সংখ্যা কয়টা? মোট 36টা, এর একটা হলো বাংলাদেশে। তাহলে এটা গুরুত্বপূর্ণ কি না? এখন দেখেন, তার থেকে গুরুত্বপূর্ণ এই কারণে যে সবগুলো পড়ছে কোনো মরুভূমিতে, আর না হলে সাগরে, না হলে মহাসাগরে। তার মানে এখানে দেখার মতো কিছু নেই, আপনি ইচ্ছে করলেই ওই জায়গাটা আপনি যেতে পারবেন না। ঠিক আছে, কিন্তু এটা এমন একটা জায়গা ভাঙ্গা, ওই গ্রামে যেখানে ছেদবিন্দু, এই জায়গাটা গেলে হচ্ছে আপনার ছায়া আপনি দেখবেন না, একেবারে সোজা। ঠিক আছে, এখানে গেলে আপনাকে ছায়া আপনি দেখবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রাম। এই ভাঙ্গারদিয়া গ্রামে গেলে হচ্ছে এই 90 ডিগ্রি এবং হচ্ছে কর্কটক্রান্তি রেখা পরস্পর মিলিত হলো বলে এখানে এসে একটি মহাকাশ অবলোকন কেন্দ্র হচ্ছে, এবং সেটির নাম হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির। মান মানে সময়, কিন্তু মন্দির মানে হচ্ছে, ঠিক আছে, বঙ্গবন্ধু মান মন্দির। এটা নির্মিত হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে। দেখেন, এবং আমরাই সেই সৌভাগ্যবান, অথচ আমরা অজ্ঞতার কারণে এতদিন দেখতে পাইনি অথবা জানি নাই, এবং আমাদেরকে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী এবং লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সৌজন্যে হচ্ছে আমরা এটা প্রথম ভালোভাবে জানতে পারি, মানে গণমাধ্যমের মাধ্যমে এটা আমরা মোটামুটি সবাই অবগত হই। ঠিক আছে, এটি হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রাম, এবং এখানে হচ্ছে কি বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র। এখন দেখেন, আচ্ছা, এখন এখান থেকে আমি আপনাদের আরও কয়েকটা জিনিস দেখাবো। সেটা হলো, যেহেতু ওই যে আমরা বলছি যে এই দিকটায় সূর্য ওঠে, এদিকে অস্ত যায়, তার মানে এই দিকটা সবার আগে আলো হচ্ছে, তাই না? এই দিকের প্রান্তে যেই থাকবে ঘুরে ঘুরে, সেই সর্বপ্রথম আলো পাবে। তাহলে দেখেন যে এই দিকটা, মানে এই লন্ডন থেকে ডান দিকে গেলে, ডান দিক মানে পূর্ব দিকে গেলে সময় হবে প্লাস, সময় কি হবে? প্লাস। এখন যেহেতু প্রতি 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে আমরা আছি 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ ঢাকা, আমাদের যে রাজধানী ঢাকা, এই ঢাকার জিএমটি হবে +6 ঘন্টা। কত বলুন তো? +6 ঘন্টা হলো ঢাকার জিএমটি। কারণ প্লাস কেন বলুন তো? তা লন্ডন থেকে আমরা ডান দিকে বললে আমরা প্লাস, আর লন্ডন থেকে যদি এই দিকে যাই তাহলে সময় হবে কি? মাইনাস, অথবা এখান থেকে এদিক যত যাবেন সময় হবে কি? মাইনাস হবে। এখন এখান থেকে সময় কিভাবে নির্মাণ করব সেটা হচ্ছে কি, দেখেন, যদি ঢাকায় দুপুর 12টা বাজে, ঢাকায় যদি দুপুর 12টা বাজে, তাহলে লন্ডনে তখন বাজবে সকাল 6টা। কেন বলুন তো? কারণ ঢাকা থেকে এদিকে আসলে সময় মাইনাস, এবং 90 ডিগ্রি সমান কয় ঘন্টা হয়? 6 ঘন্টা হয় বলে ঢাকায় দুপুর 12টা হলে লন্ডনে বাজবে সকাল 6টা। আর ঢাকায় যদি সন্ধ্যা 6টা হয়, তাহলে লন্ডনে হবে 6টা মাইনাস আরও 6 ঘন্টা, তাহলে এটা কি হবে? দুপুর 12টা হবে। দেখছেন খেয়াল করে? ঠিক অপর প্রান্তে এই দিকে যদি বলি নিউ ইয়র্ক আছে, একেবারে 12 ঘন্টা বিপরীতে আমাদের, অর্থাৎ আমাদের যদি দুপুর 12টা বাজে, তাহলে নিউ ইয়র্কে প্রায় রাত 12টা বাজবে, বিপরীতটা হবে নিউ ইয়র্কে। দেখছেন, এই অবস্থানগত দিকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো হলো পৃথিবী সম্পর্কিত মোটামুটি মৌলিক ধারণা, যেগুলো আপনাকে না জানলেই নয়, এবং এটা ভূগোল এবং আন্তর্জাতিকের জন্য দুই দিক থেকে গুরুত্বপূর্ণ, অথবা একজন স্বাভাবিক নাগরিক হিসেবে আপনাকে এটা জানতে হয়।
ঠিক আছে, নাগরিকদের জানা ভালো এগুলা। আচ্ছা, আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে একটু আমাদের ভিতরে ঢুকবো, অর্থাৎ আমরা বাংলাদেশে একটু যাই। আমরা শুধু মুখস্থ করেই যাই, কি বলেন তো? আমরা একটা জিনিস মুখস্থ করেই যাই, সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত আর বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত, এটা আমরা শুধু মুখস্থ করি, কিন্তু আসলে কিন্তু আমরা এটা বুঝি না অথবা বুঝতে চাই না। আচ্ছা, আপনারা জানেন কি, একটা দেশের যে রাষ্ট্রগুলো হচ্ছে উপকূলীয় সীমানা অথবা যাদের সীমান্তে অথবা যাদের সীমানার সাথে সমুদ্র আছে, সেই সমুদ্রেরও মালিকানা নিয়ে একটা ব্যাপার থেকে যায়। ওকে, ইচ্ছে করলেই একটা দেশ আরেকটা দেশের সীমানায় ঢুকতে পারবে না, সেটা কতটুকু অধিকার একটা দেশের আছে এটা একটু আমরা দেখব। তাহলে এবারের বিষয় আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সমুদ্র সীমা। ওকে, এটা নিয়ে আমি ডিটেইলস কোনো ক্লাস আপনাদের পরবর্তীতে নিব, বাট আমি জাস্ট সহজে একটু বুঝাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এই বাংলাদেশের আয়তন কত? আমরা জানি যে 1,47,570 বর্গ কিলোমিটার, যদিও ছিটমহল বিনিময়ের পরে 610 হয়েছে, বাট এটা কিন্তু গেজেট হয়নি। সো আমাদের আয়তন এটাই 1,47,570 বর্গ কিলোমিটার। এখন দেখেন যে এখান থেকে এই যে আমাদের আয়তন 1,47,000, ঠিক সমুদ্রের ভিতরে আমাদের যে সমুদ্র সীমা, এই সমুদ্র সীমার আয়তনও প্রায় বাংলাদেশের সমান। দেখেন খেয়াল করে, এটা বাংলাদেশ, এটা হলো আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমুদ্র সীমা। এখন আমাদের এই সমুদ্র সীমার আয়তনটা কত সেটা হলো, তাহলে বাংলাদেশের সমুদ্র সীমা কত? আচ্ছা, আমাদের সমুদ্র সীমার দৈর্ঘ্য হলো 1,18,813 বর্গ কিমি। মানে হলো সমুদ্রের অভ্যন্তরে আমাদের প্রায় আরেকটা বাংলাদেশ আছে। দেখছেন খেয়াল করে, এটাই হলো আমাদের অর্থনৈতিক, এবং এই সীমানাটাই হলো আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমুদ্র সীমা। এর মধ্যেই মানে ভাগ আছে, সেই ভাগটা কি? এখন আমাদের যে সীমান্ত দৈর্ঘ্য সমুদ্র সীমা এত বড়, আমাদের সমুদ্র সীমা কিন্তু এত বড় ছিল না। ইভেন আমরা এত বড় দাবি করছি কিনা সন্দেহ। ঠিক আছে, এখন আমাদের সাথে আমাদের সমুদ্র সীমায় হচ্ছে, আমাদের সাথে যেমন স্থলীয় সীমা দুটি দেশের সাথে, সেটা হচ্ছে ভারত। দেখেন খেয়াল করে, এইদিকে ভারত, এইদিকে সামান্য মায়ানমার। অর্থাৎ আমাদের সাথে যেমন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা আছে, এটাও কিন্তু বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, ঠিক তেমনই করে আমাদের সমুদ্র সীমাও আপনার দুইটি দেশের সাথে। সেই দুইটা কি কি দেখেন, এই দিকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ইন্ডিয়া। ওকে, এই দিকটা ইন্ডিয়া, তাহলে এই দিকের সমুদ্রটা হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার। তাহলে এটাকে বলা হবে, এই যে সীমানাটা আপনি দেখতে পাচ্ছেন সোজা একেবারে জ্যামিতিক আকারে, এটা হলো বাংলাদেশ ইন্ডিয়া। এটা হলো কি বিডি, ধরেন সংক্ষেপে লিখলাম ইন্ডিয়া। ওকে, বাংলাদেশ ইন্ডিয়া সমুদ্র সীমাটা এই যে সোজা একেবারে। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার। ওকে, বাংলাদেশ, আচ্ছা বিডি মিয়ানমার। বাংলাদেশকে বিডি বলা আসলে একটা অপরাধ বলতে পারি আমি, এক ধরনের অপরাধ বলা যায়। যাক, তারপরে সংক্ষেপে বললাম, এটা হলো বাংলাদেশ ভারত, এটা হলো বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমা। তাহলে মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সমুদ্র সীমাটা, এটার দৈর্ঘ্য হলো 1,18,813 বর্গ কিলোমিটার। ওকে, এখন এখানে যে আবার কোন রাষ্ট্রের কতটুকু অধিকার আছে সেটা আমাদের একটু দেখা দরকার। সেটা হচ্ছে, দেখেন কিভাবে আমাদের এই সীমানায় এসে কোনটা আমাদের রাজনৈতিক সীমা, আর কোনটা হলো আমাদের অর্থনৈতিক সীমা, আর কোনটা আমাদের মহিষাপন এলাকা, এটা একটু দেখি আমরা। দেখেন আমাদের যে উপকূলীয় এলাকাটা আছে সেটা দেখেন, এইদিকে এসে আমরা জানি যে এই দিকটা এসে সুন্দরবন, আর এই দিকটা হচ্ছে ভোলা অথবা নোয়াখালী চট্টগ্রাম বিভাগের হচ্ছে এখানে একাধিক দ্বীপ এবং দ্বীপাঞ্চল দেখছেন। আর এই দিকটা এসে হচ্ছে আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর, এই দিকটা এসে অথবা কর্ণফুলীর মোহনা, এখানে হচ্ছে আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর। ওকে, এই বন্দরটা হচ্ছে আমাদের এইটা হলো এখান থেকে যে উপকূলীয় অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, নদীর মোহনাগুলা, এবং এখান থেকে আরও কিছু দূরত্ব পর্যন্ত যে এলাকাটা, এটাকে বলা হয় ইন্টারনাল ওয়াটার। এটা হলো আমাদের মানে ইন্টারনাল মানে হচ্ছে এটা আমাদের অভ্যন্তরীণ সীমানা হিসেবে বিবেচিত। এখানে কিন্তু বহির্বিশ্বের কোনো দেশ একেবারে প্রবেশাধিকার নিষিদ্ধ একেবারে। এবং নিষিদ্ধ মানে কীভাবে, একেবারে ঢুকতে পারবে না, ঢুকতে হলে অবশ্যই বাংলাদেশের কর্তৃপক্ষের বা সরকারের অনুমতি লাগবে এই ইন্টারনাল ওয়াটারে। ঠিক আছে, এখানে মূলত হচ্ছে আমাদের যে দেশীয় জাহাজগুলো, অথবা ধরেন মংলা থেকে চট্টগ্রাম, অথবা হচ্ছে আপনার এই যে অভ্যন্তরীণ যে জাহাজগুলো অথবা নৌকাগুলো এখান থেকে
চলাচল করতে পারে এবং মাছ ধরতে পারে। এটা হচ্ছে ইন্টারনাল ওয়াটার। এটা কিন্তু আমাদের রাজনৈতিক সীমা না, এটা আমাদের দেশেরই একেবারে অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, এখন দেখেন আমাদের টেরিটোরিয়াল সিটা কি। টেরিটোরিয়াল সিটা হচ্ছে এই অভ্যন্তরীণ ওয়াটার বাদ দিয়ে এখান থেকে 12 কিলোমিটার, অর্থাৎ ইন্টারনাল সির পরে আমাদের 12 কিলোমিটার, ভুল বললাম, 12 নটিক্যাল মাইল। আচ্ছা, নটিক্যাল মাইল কিন্তু কিলোমিটার না, একটু বুঝতে হবে, কারণ 1 নটিক্যাল মাইলে প্রায় 2 কিলোমিটার। সেটা কী হবে, 1.85 সামথিং কিলোমিটারে হয় হচ্ছে 1 নটিক্যাল মাইল। তাহলে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা অথবা আমাদের টেরিটোরিয়াল সি হলো 12, কত বলুন তো, আমাদের টেরিটোরিয়াল সিটা হলো 12 নটিক্যাল মাইল। কত? 12 নটিক্যাল মাইল, বুঝছেন কি না? অর্থাৎ আমাদের রাজনৈতিক সমুদ্র সীমাটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল ওয়াটারের পরে, মানে আমাদের কিছু দূর সমুদ্র যে এই টেরিটোরিয়াল সি শুরু, এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এখানে কিন্তু অনেক হয়, 12তে 12 দুগুণে 24, একটু কম হবে, হয়তো 22 কিলোমিটার পর্যন্ত এখানকার যে ওয়াটারটা, এটাকে বলা হবে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। একটু খেয়াল করে দেখেন, চট্টগ্রাম বন্দর থেকে যদি আমি দক্ষিণ দিকে যাই, এখান থেকে গেলে প্রায় কক্সবাজারের থেকে আরও দক্ষিণে গেলে সেন্ট মার্টিন এবং হচ্ছে সেরাদ্বীপ, এই সেরাদ্বীপ থেকেও দক্ষিণে গেলে হচ্ছে আমাদের এই রাজনৈতিক সমুদ্র সীমাটা। দেখছেন খেয়াল করে, এটাই হলো আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। এর মধ্যে পড়ছে আমাদের 2টা দ্বীপ, এর মধ্যে একটা হলো সেন্ট মার্টিনস আর একটা হলো সেরাদ্বীপ। দেখছেন খেয়াল করে, এটা হলো আমাদের রাজনৈতিক সমুদ্র সীমারই অংশ। এখন এই রাজনৈতিক সমুদ্র সীমাটার ব্যবহারটা কিভাবে করতে হবে? আচ্ছা, এই রাজনৈতিক সীমানাটা হচ্ছে এই ব্যাপারটা, যেখানে হচ্ছে মানে হচ্ছে আপনি এই সমুদ্র থেকে যদি আপনি এই দিকে ঢুকতে চান, এই সংলগ্ন সমুদ্র অঞ্চল পর্যন্ত আপনি, অর্থাৎ আমাদের যে ইকোনমিক জোন আছে, এই ইকোনমিক জোনে কোনো জাহাজ ঢুকতে হলে কিন্তু তাকে অনুমতি লাগবে না। ইভেন এখান থেকে যদি আপনি সংলগ্ন সমুদ্র অঞ্চলেও যান, আপনাকে কোনো অনুমতি লাগবে না। ঠিক আছে, কিন্তু যখনই হচ্ছে আপনি এই টেরিটোরিয়াল সি অথবা রাজনৈতিক সীমায় প্রবেশ করবেন, ধরেন এখান থেকে আপনি এই অঞ্চলটা, এই লাল যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লাল দাগটা যখন আপনি ক্রস করবেন, তখনই কিন্তু আপনাকে এই বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের যে বিমান বাহিনী, ভুল বললাম, নৌবাহিনী অথবা কোস্টগার্ড, যাই বলেন না কেন, এদের অনুমতি লাগবে হচ্ছে আপনার এখান থেকে। অথবা বাংলাদেশের অনুমতি ছাড়া এখানে হচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন না, এবং প্রবেশ করলে কিন্তু বাংলাদেশের এরা হচ্ছে আপনাকে অ্যাটাক করতে পারবে, অথবা আপনাকে গুলি করতে পারবে, অথবা আপনাকে আটকিয়ে রাখতে পারবে। এটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি। এটা খুবই সেন্সিটিভ, একটা দেশের টেরিটোরিয়াল সিতে প্রবেশ করা এক ধরনের অপরাধ, এবং আমরাও কিন্তু বহির্বিশ্বে এটা প্রবেশ করতে পারবো না। ঠিক আছে, এটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। তার মানে আপনি যখনই এই অঞ্চলটা ইকোনমিক জোন ক্রস করে আপনি যখন এইদিকে ঢুকবেন, ধরেন এখান থেকে আপনি পায়রা বন্দরে যাবেন, এটা পায়রা বন্দর ধরেন, ঠিক আছে, এখান থেকে বহির্বিশ্বে একটা জাহাজ কোথায় যাবে? পায়রা বন্দরে। এখান থেকে একটা জাহাজ বহির্বিশ্বে কোথায় যাবে? মোংলা বন্দরে। এখান থেকে জাহাজ কোথায় যাবে? চট্টগ্রাম বন্দরে। ঠিক এই 3টা বন্দরে যখন এসে ঢুকবেন, আপনাকে এই টেরিটোরিয়াল সি ক্রস করলেই আপনাকে এই বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমতি লাগবে, বৈধ অনুমতি ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। বুঝতে পারছেন? তার মানে এই 3টা বন্দরে অথবা যে কোনো বন্দরে ঢুকতে হলে আপনাকে এই বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এটাই হলো বাংলাদেশের টেরিটোরিয়াল সি। এখন দেখেন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন অথবা যেটাকে আমরা বলি ইইজেড অথবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অথবা এটাকে সামগ্রিকভাবে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র অঞ্চল। এখন এটার দৈর্ঘ্য আবার এটা কিন্তু আবার এখানে একটা বিষয় আছে, সূক্ষ্ম বিষয়। সেটা হচ্ছে কি, দেখেন এই টেরিটোরিয়াল সি থেকেই শুরু হচ্ছে আপনার এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে একত্রে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র অঞ্চল। তার মানে দেখেন যে এই অর্থনৈতিক সমুদ্র অঞ্চল আর টেরিটোরিয়াল সি, এই দুইটা কিন্তু আবার এখানে একটা বিষয় আছে, মানে পার্থক্য আছে। সেটা হচ্ছে কি, এটা পুরোটাই হচ্ছে আপনার এখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে আপনার এখান থেকে এর দৈর্ঘ্য হলো আপনার 200 নটিক্যাল মাইল। তার মানে প্রায় 200 নটিক্যাল মাইলে প্রায় আপনার 354 কিলোমিটার হয়। মানে এখান থেকে এই সবুজ দাগ থেকে শুরু করে লাস্ট প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য হলো 200 নটিক্যাল মাইল অথবা 354 কিলোমিটার। ওকে, এখন এইখানে এই যে আপনার টেরিটোরিয়াল সি বাদ দিয়ে, ওকে, টেরিটোরিয়াল সি বাদ দিয়ে কিন্তু আপনার যে অংশটা, সেটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 188 নটিক্যাল মাইল। দেখছেন খেয়াল করে,
আচ্ছা, এই 188 নটিক্যাল মাইল পর্যন্ত ঢুকতে হলে কোনো জাহাজকে কিন্তু বাংলাদেশের অনুমতি লাগবে না। সেটা হচ্ছে কীভাবে দেখেন, যে এখানে ঢুকতে হলে কোনো জাহাজকে ঢুকতে হলে বা কাউকে ঢুকতে হলে বাংলাদেশের অনুমতি লাগবে না, শুধুমাত্র এই 188 পর্যন্ত লাগবে না, বাট 188 পরে বাকি যে 12 কিলোমিটার 12 নটিক্যাল মাইল এগুলো আপনাকে অনুমতি লাগবে। ওকে, এখন এখানে ঢুকতে অনুমতি লাগবে না, কিন্তু এই জায়গায় যে সমুদ্র সম্পদগুলো আছে, সম্পদ মানে কি, এখানকার মাছ, এখানকার গ্যাস, এখানের তেল, অথবা এখানের এনিহাউ, এখানে একটা দ্বীপ জাগলে তার মালিক হবে শুধুমাত্র বাংলাদেশ। অর্থাৎ এখানকার যে ইকোনমিক সুবিধাটা এটা সম্পূর্ণ একমাত্র বাংলাদেশই ভোগ করতে পারবে, তবে বহির্বিশ্বের এখান থেকে চলাচল করতে পারবে। ধরুন ইন্ডিয়ান একটা জাহাজ এই চেন্নাই থেকে এই পথটা আমাদের উপর দিয়ে যেতে পারবে মানে মান্দালয় অথবা ইয়াঙ্গুনে, কিন্তু এখানে কিন্তু আপনার কোনো রকম ইউজ করতে পারবে না। ইউজ বলতে কেমন, এখানে কোনো সম্পদের মালিক কিন্তু ইন্ডিয়া এখান থেকে নিতে পারবে না, কোনো মাছ ধরতে পারবে না, ওদের জাহাজ কিন্তু আমাদের এই সীমানায় প্রবেশ করতে পারবে না, এবং প্রবেশ করলে কিন্তু আমাদের সেটা হচ্ছে কি নৌবাহিনী অথবা কোস্টগার্ড এখানে আসছে আপনার ওদেরকে প্রতিহত করবে। এটা হচ্ছে কি এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন অথবা অর্থনৈতিক সমুদ্র সীমায়। তাহলে আমরা বুঝছি কি না, এখন অর্থনৈতিক সমুদ্র সীমাটা কোনটা, পুরোটাই কিন্তু এই টেরিটোরিয়াল সি থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত পুরোটাই আমাদের অর্থনৈতিক অঞ্চল, ঠিক আছে। আর এই অর্থনৈতিক অঞ্চল থেকে বাদ দিলে 12 নটিক্যাল মাইল বাদ দিলে বেরোবে হচ্ছে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা, যেখানে 71টা মালিক আমরা, কেউ এখানে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। এখন দেখেন যে এটা যেমন আমাদের অঞ্চল, ঠিক এদিকটাও ইন্ডিয়ার অঞ্চল, দেখছেন খেয়াল করে। আবার এখান থেকে শুরু করে এই দিকটা দেখছেন, এটাও মায়ানমারের অঞ্চল। এখানে ঢুকতে হলে কিন্তু আমাদের অনুমতি লাগবে মায়ানমারের। ওকে, সেটা হচ্ছে ওদের অর্থনৈতিক অঞ্চলে ঢুকতে অনুমতি লাগবে না, বাট এই সংলগ্ন টেরিটোরিয়াল সিতে ঢুকতে হলে আমাদের অনুমতি লাগবে, এটা হচ্ছে মায়ানমারের। ওকে, এটুকু আমরা বুঝছি কিনা। এখন দেখেন যে এই 3টা দেশের যদি বাদ দিলে যদি আমি আরও দক্ষিণ দিকে যাই, সেই দক্ষিণ দিকটা হবে মুক্ত সমুদ্র অঞ্চল। সেটা হবে কি একেবারে মুক্ত সমুদ্র অঞ্চল। এই মুক্ত সমুদ্র অঞ্চলে কিন্তু কোনো দেশের অধিকার নেই, মানে হচ্ছে এখানে আসলে কিন্তু আপনি ধরেন এই ভারতের পাশে বা বাংলাদেশের পাশে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণ দিকে যদি যাই, ওইদিকে মায়ানমার, এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, কিন্তু দক্ষিণ দিকে যেয়ে কিন্তু আপনার ইচ্ছা করলে কেউ যদি কোনো কিছু স্থাপন করে, জাহাজ চলাচল করে, সেখানে কিন্তু আমরা বাধা দিতে পারবো না। এই বাধা দেওয়ার নিয়ম আবার আমাদের নেই। এখানে এসে আসছে আপনার সবচেয়ে বেশি অ্যাবিউজ করে, এটাকে হচ্ছে এই মুক্ত সমুদ্র অঞ্চলে সবচেয়ে বেশি ইউজ না করে অ্যাবিউজ করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং চায়নার মতো দেশগুলা। বিশেষ করে পৃথিবীর মুক্ত সমুদ্র অঞ্চলে এসে এই চায়না এসে কি করে, এখানে বিভিন্ন রকম ঘাঁটি স্থাপন করতে চায়, কৃত্রিমভাবে দ্বীপ জাগাতে চায়। এটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির জন্য একটা বড় হুমকি। যেমন ভারত মহাসাগরীয় অঞ্চলে অথবা বঙ্গোপসাগর দক্ষিণ দিকে এসে চায়না এই ধরনের স্থাপন করতে চায়, যেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির জন্য এক প্রকার হুমকি হয়ে দাঁড়ায়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি এই ধরনের কাজ করে থাকে, এবং অতি সম্প্রতি চায়না এখানে এসে সবথেকে বেশি নাক গলায়। তাহলে আমরা বুঝছি কিনা কোনটা অর্থনৈতিক কোনটা রাজনৈতিক। ওকে, এই পার্থক্যটা যেন আমরা ধরতে পারি। আর কি কিছু শুরু করবো আজকে? আচ্ছা, অনেকে কমেন্ট করছেন স্যার ইন্ডিয়ার কিছু বলুন। ইন্ডিয়ার কি বলবো? আচ্ছা, অন্য কোনো একদিন, কারণ আমরা অলরেডি অনেক টাইম পার করে ফেলছি, অনেকের ধৈর্য হয় না এতক্ষণ ক্লাস করার। তারপরেও আপনারা ক্লাসগুলোর সবচেয়ে ভালো হয় শেয়ার দিয়ে রাখলে। এই ধরনের ক্লাসগুলো আপনি বারবার পাবেন না, ম্যাপের ক্লাস। এরপরে আমরা যখন ভিতরে ঢুকবো, ভিতরের যে বিষয়গুলো আছে, ভূ রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি আছে, মধ্যপ্রাচ্য আছে, চীনের রাজনীতি আছে, এগুলো অনেক মজার। বৈশ্বিক ইতিহাস আছে। এই বৈশ্বিক ইতিহাস কিন্তু আপনার মুখস্থর বিষয় না, এটাও ধারাবাহিকভাবে আপনি যদি মনে রাখেন, এটা যদি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি দেখে পড়েন, তাহলে কিন্তু আপনার মুখস্থ হবে। এবং সেই ক্লাসগুলো হচ্ছে আমি আপনাদেরকে নেক্সটে নেওয়ার চেষ্টা করব। এটা আপনাদের এই বিদ্যাবাড়ির পেইড ব্যাচেও ক্লাস হবে, আমার রেগুলার ক্লাস, এবং আপনাদের এই বিদ্যাবাড়ির যে পেজ আছে এখানেও এবং ইউটিউবে আছে, সেখানে হচ্ছে আমার লাইভ ক্লাসগুলো আপনারা রেগুলার পেয়ে থাকবেন। এবং আমরা এই তো আজকের মধ্যে এখানে শেষ করি, কারণ অলরেডি প্রায় আমাদের 1.25 ঘন্টা হয়ে গেছে। আজকে আমরা ক্লাস কন্টিনিউ না করি, আপনারা এই বিদ্যাবাড়ির সাথে থাকুন এবং বিদ্যাবাড়ির আপনারা পেইড কোর্সগুলো ভর্তি হতে পারেন, যেখানে আমাদের সিনিয়র শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন। এবং আমি আজ থেকে যুক্ত হলাম বিদ্যাবাড়িতে, আপনাদের সাথে লং একটা জার্নি হবে ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।